আসসালামু আলাইকুম। আমার লিসেনার বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আর.এস. আবির চৌধুরী আবার আপনাদের মাঝে নতুন একটা এপিসোড নিয়ে হাজির হচ্ছি। এপিসোডটির নাম হচ্ছে আত্মার খোঁজে। 3 বছরের একটা বাচ্চার রহস্য। তা আমরা দেরি না করে মূল ঘটনায় চলে যাব। ঘটনা যাওয়ার আগে আমাদের চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, যাতে পরবর্তী গল্প আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। আর যদি গল্পের মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলুন আমরা ঘটনা শুরু করি। হঠাৎ কারো উচ্চ শব্দে আমার ঘুম ভেঙে গেল। পাশের ঘরে স্বামী স্ত্রীর ঝগড়া লেগেছে। এটা তো রোজকার কাহিনী। কয়েকদিন হলো ওরা পাশের ঘরটায় ভাড়া নিয়েছে। আসার পর থেকে একটা দিনও শান্তিতে ঘুমাতে পারিনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 1টা বাজে। মনে হচ্ছে আজকের ঝগড়াটার মাত্রা একটু বেশিই বেড়ে গেছে। মেয়েটার স্বামীর একটু বেশি রাগ বলে মনে হচ্ছে। একজন আরেকজনকে অর্থাৎ ভাষায় গালি দিয়েই চলছে। ওদের ঘরে থাকা একমাত্র ছোট্ট শিশুটার চিৎকার দিয়ে কাটছে। পারিবারিক ঝামেলা বলে কখনো ওদের ঝগড়া থামাতে ওদের সামনে যায়নি, কিন্তু আজ মনে হচ্ছে ওদের সামনেই ওদের ঝগড়াটা থামানো উচিত। আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। হঠাৎ ওর মেয়েটার বিকট চিৎকার দিয়ে চুপ হয়ে গেল। দেওয়ালের ওপাশ থেকে কাউকে কুপিয়ে মারার শব্দ শুনতে পেলাম। ওদের ঝগড়া খুন পর্যন্ত চলে যায়নি তো? আমি খুব দ্রুত ঘরের দরজাটা খুলে বাইরে বের হলাম। দেখলাম 2জন মধ্যবয়স্ক মহিলা ওদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওরা তো উপরতলার ভাড়াটিয়া। আমাকে দেখেই বলতে লাগলো। আমরা উপরতলায় দাঁড়িয়ে তাদের ঝগড়া শুনছিলাম। মেয়েটার চিৎকার শুনে দৌড়ে এলাম। কি হচ্ছে বলতে পারেন? আমি ওদের দরজা ধাক্কাতে লাগলাম। ওই কুপিয়ে মারার ভয়ঙ্কর শব্দটা আর শুনতে পাচ্ছিলাম না। আমি দরজা ধাক্কা দিয়ে ওদের ডাকছিলাম, কিন্তু কোনো সারা শব্দ নেই। ভাবলাম দরজা ধাক্কা দিয়ে লাভ নেই, মনে হচ্ছে ভিতরে কিছু একটা হয়েছে। দরজাটা ভাঙতে হবে। বাড়িটা ছিল 3 তলা, আমি নিচতলায় থাকতাম। আমার এক বন্ধু ছিল আরিফ, ও 3 তলায় থাকতো। ওকে আমি ফোন দিয়ে নিচতলায় ডেকে আনি। কিছুক্ষণ পর ও নিচে নেমে আসলো। ও এসে আমাকে বললে, কি হয়েছে, এত রাতে ডাকছিস কেন? আমি বললাম, ওদের ঘর থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিলাম। এসে ওদের দরজা ধাক্কাচ্ছি, কিন্তু দরজা খুলছে না। চল দরজাটা ভাঙি। আমি আর আরিফ মিলে দরজাটা ভাঙি। দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে আমি ভয়ে শিউরে উঠলাম। চারপাশে শুধু রক্ত আর রক্ত। আমি পিছনে দাঁড়িয়ে থাকা ওই বয়স্ক 2টা মহিলা তা দেখে চিৎকার দিয়ে উপরে চলে গেল। আমি দেখলাম ওই মেয়েটাকে 3 টুকরো করা হয়েছে এবং শরীরের ভিন্ন ভিন্ন স্থানে কুপিয়ে মারার চিহ্ন। আর এই পয়সা দেখে বলতে লাগলো, এরা কি ভাই? দেখে তো আমার বমি চলে আসছে। ওকে এইভাবে নৃশংসভাবে কে মারলো? আমি দেখলাম খাটের উপরে ওদের ছোট্ট ফুটফুটে বাচ্চাটা চুপচাপ শুয়ে আছে। এত কিছু হয়ে গেল, কিন্তু এই বাচ্চাটা এখনো কান্না করছে না কেন? আমি ওই মেয়েটার স্বামীকে কোথাও দেখতে পারছিলাম না। রক্তের মাঝখানে হেঁটে যাওয়ার সময় আমরা বাথরুমের দিকে চোখ পড়তেই আমার চোখ কপালে উঠে গেল। দেখলাম মেয়েটার স্বামীর কাটা মুন্ডটা চোখ মেলে তাকিয়ে আছে। তার চোখ দেখে মনে হচ্ছে খুব ভয়ঙ্কর কিছু দেখে ফেলেছে ও। আর ভিতরে দেখলাম তার ছিন্ন ভিন্ন লাশ পড়ে আছে। আমি বুঝতে পারছিলাম না এত কম সময়ের মধ্যে কে ওদের এইভাবে নৃশংসভাবে মেরে চলে যাবে। ঘরে তো ওদের একমাত্র ছোট্ট বাচ্চা ছাড়া আর কেউ নেই। ঘরের দরজা তো বন্ধ ছিল। তাহলে ঘটনাটির খবর চারিপাশে মুহূর্তের মধ্যে ছড়িয়ে গেল। আশেপাশে থাকা মানুষগুলো এখানে এসে বেশ ভিড় জমিয়ে ফেললো। অনেকে লাশগুলো দেখে চিৎকার দিয়ে পুরো এলাকা জানিয়ে দিচ্ছে যে এখানে 2টা মার্ডার হয়েছে। একজন মধ্যবয়স্ক লোক ঘরে থাকা বাচ্চাকে কোলে তুলে নিল। আমি ঘর থেকে বের হয়ে কিছুটা দূরে গিয়ে পুলিশকে ফোন দিলাম। একটু পর বাড়িওয়ালা আমিন ভাই এসে সবাইকে বলতে লাগলো, ওদের ঘর ভাড়া দেওয়াটাই আমার ভুল হয়েছে। ওরা স্বামী স্ত্রী প্রতিদিন ঝগড়া করে, কিন্তু ওরা একসাথে এইভাবে মারা গেল। ওদের নৃশংসভাবে মারল কে? ওদের ঘরের মধ্যে একটা সিসিটিভি ক্যামেরা ছিল। আমিন ভাই প্রত্যেকটা ঘরের ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন। ওনার ল্যাপটপে সিসিটিভি ক্যামেরা সংযোগ করা ছিল। উনি ওনার ঘরে থেকে ল্যাপটপটা এনে ওই ঘরের ভিতরে ঢুকে ক্যামেরাতে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সিসিটিভি ফুটেজ চেক করতে লাগলেন। হঠাৎ দেখলাম ওদের বাচ্চাটা চিৎকার দিয়ে কাঁদছিল। ওই লোকটার কাছে আর থাকতে চাইছিল না। আমার বাচ্চাটার প্রতি মায়া হচ্ছিল।
আমি সামনে গিয়ে বাচ্চাকে নিজের কোলে তুলে নিলাম। হঠাৎ আমিন ভাই সিসিটিভি ক্যামেরার ভিডিও দেখে চিৎকার দিয়ে ঘরে মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আমি দৌড় দিয়ে ঘরে ঢুকে ল্যাপটপে চলতে থাকা ভিডিওটা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি ভয়ে ভয়ে আমার কোলে থাকা বাচ্চাটার দিকে তাকালাম। বাচ্চাটা আমার দিকে তাকিয়ে হাসছে। আমার জীবনে আমি এতটা ভয়ঙ্কর রূপ কখনো দেখিনি। একটা 3 বছরের বাচ্চা কিভাবে সম্ভব? আমি চিৎকার দিয়ে বাচ্চাটাকে ফ্লোরে ছুঁড়ে মারলাম। হঠাৎ দেখলাম চারপাশটা অন্ধকার হয়ে গেল। চারপাশটা অন্ধকার দেখে আমার ভয়ের মাত্রা দ্বিগুণ বেড়ে গেল। আমি আমার মোবাইলটা আশেপাশে খুঁজতে লাগলাম, কিন্তু কোথায় পাচ্ছিলাম না। আমি আমার বন্ধু আরিফকে উচ্চস্বরে ডাকতে লাগলাম, কিন্তু কারো কোনো সারা শব্দ নেই। অন্ধকারে কিছুই দেখতে পারছিলাম না। আমি চারপাশে হাত দিয়ে সামনে এগোতে থাকলাম। হঠাৎ ওই ভয়ঙ্কর কুপিয়ে মারার শব্দ আমি আবারও শুনতে পেলাম, আর একসাথে অনেকজনের চিৎকারের আওয়াজও শুনতে পাচ্ছিলাম। ভয়ে আমার হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার অতিক্রম হলো। বাচ্চাটি ওর মরণ খেলা আবার শুরু করে দিল না তো? হঠাৎ আমি আরিফের গলা শুনতে পেলাম। আরিফ ভয়াক্ত কণ্ঠে বলতে লাগলো, ভাই, আমার পায়ে কেউ কোপ মেরেছে, মনে হয় আমি আর বাঁচতে পারবো না। কিছু একটা হচ্ছে এখানে ভাই, এখান থেকে পালিয়ে যা। বলতে বলতে আরিফ চুপ হয়ে গেল। চারিদিকটা আবার নিশ্চুপ হয়ে গেল। বুঝতে পারছিলাম না কেউ কোনো কথা বলছে না কেন। আমার আরিফের কথা শুনে হাত পা কাঁপছিল। আমি কোনো রকম দরজার দিকে বের হয়ে গেলাম। আমি বের হয়ে মেন গেটের সামনে যেতেই আমার সামনে টর্চ লাইট হতে একদল পুলিশ উপস্থিত হলো। পুলিশকে দেখে আমার মনে হলো আমি আমার প্রাণ ফিরে পেয়েছি। ওদের মধ্যে একজন বলতে লাগলো, আমি এসআই সুমন, আমাকে ফোন করে বলা হয়েছে এখানে নাকি 2টা মার্ডার হয়েছে। আমি বললাম, হ্যাঁ, আপনাকে আমি ফোন করেছিলাম, প্লিজ আমার সাথে তাড়াতাড়ি আসুন। এসআই সুমন আর বাকি পুলিশ সদস্য টর্চলাইট হাতে ওই ঘরে ঢুকলো। ওনার ঘরের ভিতর লাইট মারতেই আমি চারপাশটা দেখে ভয়ে শিউরে উঠলাম। দেখলাম আমিন ভাই সহ আরও 4-5 জনের লাশ টুকরো টুকরো করে অবস্থায় ফ্লোরে পড়ে আছে। আমিন ভাইয়ের মাথাটাকেও কেটে আলাদা করা হয়েছে, আর সেখানে কয়েকবার কুপিয়ে আঘাত করা হয়েছে। বাকি লাশগুলো নিকষণটা দেখে আমার বমি চলে আসছিল। এত কম সময়ে কিভাবে মারলো ও? ওই বাচ্চাটাকে আমি আর কোথাও দেখতে পারছিলাম না। কিন্তু আরিফ, ও আবার কোথায় গেল? আমি ওখানে আর থাকতে পারছিলাম না। দ্রুত ঘর থেকে বের হয়ে গেলাম। আমার জীবনে এতটা ভয়ঙ্কর লাশ আমি কখনো দেখিনি। আমাকে এইভাবে বেরিয়ে যেতে দেখে আমার সামনে এসআই সুমন এসে সন্দেহ থেকে তাকিয়ে বলল, আপনি বলেছিলেন 2টা মার্ডার হয়েছে, কিন্তু এখানে তো 7 জনের লাশ। আমি বললাম, প্রথমে 2 জন মার্ডার হয়েছিল স্যার, আপনি আস্তে আস্তে আরও 5 জন মার্ডার হলো। ওদের মধ্যে একজন আমার বাড়িওয়ালা আমিন ভাই, আর বাকি সবাই আমাদের পাশের প্রতিবেশী। কিন্তু আমি জানি না ওদের কে মেরেছে। একটা 3 বছরের বাচ্চা মেরেছে ওদের। এসআই সুমন অবাক চোখে বলল, কি বললেন? আপনি কি নিজেই পাগল হয়ে গেছেন, না আমাদের পাগল ভাবছেন? এখন তো মনে হচ্ছে আপনি ওদের খুন করেছেন, কারণ অন্য কেউ যদি মেরে থাকে তাহলে আপনি কেন বেঁচে আছেন? আমি অনুনয় করে বললাম, বিশ্বাস করুন আমার কথা স্যার, যদি প্রমাণ চান তাও দিব। এই ঘরে একটা গোপন সিসিটিভি ক্যামেরা আছে, যেটা ওই স্বামী স্ত্রী জানতো না, শুধু আমি আর বাড়িওয়ালা আমিন ভাই জানতাম। যদি ওই বাচ্চা খুনিটা জানতো তাহলে হয়তো এই ক্যামেরাটাও নষ্ট করে ফেলতো। তাই আপনাদের তাড়াতাড়ি গিয়ে ওই ঘরে সিসিটিভি ফুটেজ চেক করে দেখুন যে সব ঠিক আছে কি না। যদি সব ঠিক থাকে তাহলে আপনার সব প্রমাণ পেয়ে যাবেন। এসআই সুমন বলল, এখন তো কারেন্ট নেই, ক্যামেরা অফ আছে, কিন্তু আমরা তদন্ত চালিয়ে যাব। আমি এই লাশগুলোকে পোস্টমর্টমের ব্যবস্থা করছি, আর আপনি আপনার আইডি কার্ডে ফটোকপি আর একটা ফোন নাম্বার দিয়ে যান। আর এই শহর থেকে কোথাও যাবেন না, না হলে সবার আগে আমি আপনাকে গ্রেপ্তার করব। আমি এসআই সুমনের কথা মতো সব কিছু জমা দিলাম। আমি ওদের ঘরের ভিতর ঢুকে এসআই সুমনকে ক্যামেরার পজিশনটা দেখিয়ে দিয়ে আমার মোবাইলটা খুঁজে নিয়ে বেরিয়ে আসলাম। তারপর খুব দ্রুত ঘরের দরজা লাগিয়ে রনিকে ফোন দিলাম। রনি আমার বন্ধু, ওর বাড়ি থেকে আমার বাড়ি মাত্র 10 মিনিটের রাস্তা। আমি ভাবলাম আজকে রাতটা ওদের বাসায় কাটাবো, তারপর সকাল হলেই আমার বাবার বাড়ি চলে যাব। বাবাকে এখনও কিছুই বলবো না, নয়তো মা জেনে গেলে অনেক টেনশন করবে। আমি রনির নাম্বারে ফোন দিলাম, কিন্তু ও ফোন ধরছে না।
আমি মেন গেট দিয়ে বেরিয়ে গিয়ে রনির বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম। ভয়ে কোনো সময় ঘামছিলাম আমি। চারপাশটা অনেক নীরব দেখে আমার আরও ভয় করছিল। আমি দৌড়ে যেতে লাগলাম। হঠাৎ আমি যাওয়ার সময় অদ্ভুত পোশাক পরা একটা বৃদ্ধ লোককে দেখতে পেলাম। আমাকে দেখেই বলে উঠল, কি হয়েছে? মনে হচ্ছে অনেক ভয় পেয়ে আসছো। আমি তাকে এড়িয়ে সামনে চলে যেতে লাগলাম। তারপর উনি পিছন থেকে ডেকে বলল, ওই বাচ্চাটা আবার কিছু করেনি তো? কথাটা শুনে আমি অবাক চোখে তার দিকে তাকালাম। আমি বললাম, আপনি জানলেন কি করে? বৃদ্ধ লোকটি বলল, আমি ওদেরকে চিনি। গতকাল ওরা স্বামী স্ত্রী শরীফ আর লাবণ্য আমার কাছে এই ভয়ঙ্কর বাচ্চাটা নিয়ে এসেছিল। আমাকে ওরা বলেছিল ওদের বাচ্চারা নাকি গত 2 দিন ধরে মাঝরাতে তাদের বালিশ দিয়ে মুখ চেপে ধরে। অনেক কষ্টে ওরা নিজেদের বাঁচায়। আমার কাছে এসেছিল ওরা এর সমাধান চাইতে। ওই শরীফ আমার দোষ সম্পর্কের ভাইয়ের ছেলে। ওই বাচ্চারা কি ওকে মেরে ফেলেছে? আমি বৃদ্ধ লোকটির কথা শুনে চুপ করে দাঁড়িয়েছিলাম। এই বৃদ্ধ লোকটি কী সব জানে, কি বলবো বুঝতে পারছিলাম না। ভয়ে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমাকে চুপ থাকতে দেখে বৃদ্ধ লোকটি আবার বলে উঠল, বুঝতে পেরেছি, বাচ্চারা ওর কাজ করে নিয়েছে। ওদের অনেকবার বলেছিলাম বাচ্চাটি ওদের জন্য বিপজ্জনক, কিন্তু ওরা শুনেনি। ওরা নিজের বাচ্চার মায়ায় বাঁধনে বেঁধেছিল। আমি অনেক বলেছিলামও ওই বাচ্চাটা তোমাদের নিজের কিনা, কিন্তু আমি কোনো জবাব পাইনি। আমি বললাম, ওই বাচ্চাটা এত শক্তিশালী এলো কী করে? ওই বাচ্চাটা আমার আশেপাশের সবাইকে মেরে ফেলেছে, শুধু আমি ছাড়া। ও ভয়ঙ্কর রূপে আমি দেখেছি কতটা ভয়ঙ্করভাবে ওর বাবা মাকেও মেরেছিল। বৃদ্ধ লোকটি বলল, কি বলল? ওই বাচ্চাটা তোমাকে মারেনি? কিন্তু কেন? তারপর উনি আমার সামনে এসে আমার হাত ধরল। তারপর চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, আমি যাকে খুঁজছি তুমি তো সেই। তুমিই পারবে একমাত্র ওই বাচ্চাটাকে নিমিষ করতে। সেই জন্যই ওই রহস্যটা কি ওই বাচ্চাটা ওদের কি না, না হলে ওরা ওকে কোথায় থেকে পেয়েছে এসব কিছু সবার আগে তোমাকে জানতে হবে। আর এইসব খবর ওর বাবা মাই একমাত্র জানে। ওরা যদি মারা গিয়ে থাকে তাহলে তাদের আত্মার খোঁজ করো আর ওই বাচ্চাটার রহস্য জানার চেষ্টা করো। হয়তো যেটা বেঁচে থাকতে পারেনি সেটা মরার পর স্বীকার করবে। আমি বললাম, কি বলছেন আপনি? ওদের আত্মাকে খুঁজবো মানে? ওদের আত্মাকে আমি কোথায় পাবো? বৃদ্ধ লোকটি বলল, ওই বাচ্চাটার বাবা মার আত্মার খোঁজ করতে হলে তোমাকে ওই আত্মাদের দুনিয়া যেতে হবে। কিন্তু মনে রেখো, ওদের কাছে যাওয়ার রাস্তাটা অনেক কঠিন আর ভয়ঙ্কর হবে। সেটা তুমি কল্পনাও করতে পারবা না। আমি ভাবতে লাগলাম, এই বৃদ্ধ লোকটি কী বলছে? কোনো পাগলের পাল্লায় পড়লাম না তো? এমনিতেই আমার অবস্থা খারাপ, তার উপর আবার মাথা খারাপ করে দিচ্ছে। আমি বৃদ্ধ লোকটিকে এড়িয়ে সামনে চলে যেতে লাগলাম। হঠাৎ আমার বাড়ি থেকে বিকট চিৎকারের চেঁচামেচি শুনতে পেলাম। আমি দৌড়ে দিয়ে বাড়ির মেন গেটে হয়ে ভিতরে ঢুকলাম, কিন্তু কাউকে আমি দেখতে পারছিলাম না। হঠাৎ আমার পায়ের কাছে কিছু একটা অনুভব করলাম। মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে দেখলাম এটা তো এসআই সুমনের কাটা মাথা পড়ে আছে। কিভাবে ভয়ঙ্কর চোখে আমার দিকে তাকিয়ে আছে। ওনার এই অবস্থা হলো কি করে? ভয়ে আমার হাত পা কাঁপতে থাকলো। আমার মোবাইলটা হাত থেকে নিচে পড়ে গেল। চারপাশটা আবার অন্ধকারে ডুবে গেল। আমি দেখলাম আর কোনো চিৎকার চেঁচামেচি নেই। চারপাশটা একেবারে নিশ্চুপ। আমি খেয়াল করলাম মোবাইলটা হাত থেকে পড়লো ঠিকই, কিন্তু পড়ে যাওয়ার কোনো শব্দ হলো না। কিছুক্ষণ পর এইভাবে সব কিছু চুপ হয়ে যায়। কেন সেটা কিছুতেই আমার মাথায় ঢুকছিল না। এসআই সুমনের কাটা মাথাটা দেখার পর আমার এমনিতেই কেমন জানি অস্থির লাগছিল। জীবনে এইরকম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ব কখনো ভাবিনি। কিন্তু এই বাকি পুলিশ সদস্যর কি হলো? ওদেরও আবার একই অবস্থা হলো না তো? আমি কাউকে ডাকার সাহস পাচ্ছিলাম না। আমি নিচু হয়ে প্রথমে আমার মোবাইলটা খুঁজতে লাগলাম, কিন্তু আমি ফ্লোরে হাত দিলে চারপাশটা তরল জাতীয় কিছু পদার্থ অনুভব করতে লাগলাম। ভাবতে লাগলাম, এগুলো কি রক্ত নয় তো? হঠাৎ আমি আরিফের ভয়ঙ্কর চিৎকার শুনতে আটকে উঠলাম। আরিফ আমাকে চিৎকার দিয়ে বলতে লাগলো, আমি এখানে বেঁচে আছি ভাই, তুই কোথায় আছিস? প্লিজ আমাকে উদ্ধার কর। আমার একটা পা কেটে ফেলে দেওয়া হয়েছে ভাই। আমার বুকের উপর অনেকগুলো কোপ মারা হয়েছে। আমার বুকের পাঁজর ভেঙে গেছে। আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। আমার ভীষণ কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে বাঁচা।
আমি আরিফের কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। আরিফ কি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, কিন্তু আমি ওকে কিভাবে বাঁচাবো? আমি ভয়ে ভয়ে বললাম, তুই কোথায় আছিস আরিফ? আমি তখন তাকে দেখতে পারছিলাম না কেন, কিন্তু আমি আরিফের কোনো জবাব পেলাম না। আরিফ বারবার একইভাবে চুপ হয়ে যায় কেন? তারপর আমি আবার ফ্লোরে হাত দিয়ে আমার মোবাইলটা খুঁজতে লাগলাম। চারপাশে শুধু ওই রক্তর মতো কিছু পদার্থ অনুভব করছিলাম, কিন্তু কিছুই দেখতে পারছিলাম না। তারপর হঠাৎ একটা মোবাইল পেলাম, কিন্তু হাতে ধরে বুঝতে পারলাম এটা আমার মোবাইল না। তাহলে কি এই মোবাইলটা ওই পুলিশদের মধ্যে কারো নয়তো? আমি মোবাইলটা ধরে পাওয়ার বাটনটা টিপ দিয়ে দেখলাম একটা ভিডিও রেকর্ডিং হয়েছে। এই ভিডিও রেকর্ডিং কে করলো? আমি ভিডিওটা প্লে করলাম, দেখলাম ওই বাচ্চাটা এসআই সুমনকে একটা বড় দা দিয়ে তার হাত পা ধীরে ধীরে কেটে ফেলছে। যন্ত্রণায় চিৎকার করছিলেন তিনি। আরিফ আর পুলিশদেরকে একে একে ছিদ্র করা হচ্ছে, তাদের বুকের উপর উঠে একের পর এক কোপ মেরেই যাচ্ছে। আমি আর ভিডিওটা দেখতে পারছিলাম না, ভিডিওটা বন্ধ করে ফেললাম। ভয়ে প্রচুর পরিমাপ ঘামছিলাম আমি। একটা কথা ভেবে আশ্চর্য হয়ে যাচ্ছিলাম যে এই ভিডিওটা করলো কে? বাচ্চার কি তাহলে আশেপাশে আছে? আমার মনে হচ্ছিল বাচ্চাটি আমাকে না মারলেও আমার হার্ট আটকে মারা যাব। আমি বুঝতে পারছিলাম না বাচ্চাটার গায়ে এত শক্তি এলো কী করে, আর ও এত নৃশংসভাবে সবাইকে খুন করছে কেন? হঠাৎ একটা কথা ভেবে আমার গোলমাল ঠেকছিল। ভিডিওতে আরিফের ছিদ্র করা হচ্ছিল, তার মানে আরিফ মারা গেছে। যদি আরিফ মারা গিয়ে থাকে তাহলে এতক্ষণ কে কথা বলছিল? ভয়ে আমার গা শিউরে উঠল। হঠাৎ আমি কারো পায়ের আওয়াজ শুনতে পেলাম। আমি তড়িঘড়ি করে ওই মোবাইলটার টর্চটা জ্বালালাম। তারপর আমি সামনের দিকে লাইট ধরতেই ভয়ে কেঁপে উঠলাম। দেখলাম ওই বাচ্চাটা আমার দিকে ভয়ঙ্কর চোখে তাকিয়ে কাটারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি দেখা মাত্রই চিৎকার দিয়ে কোনোরকম বাড়ির মেন গেট দিয়ে বাইরে বের হয়ে এলাম। হাতের মোবাইলটা হয়তো সেখানেই ফেলে এসেছি। আমি দ্রুত দৌড় দিতে লাগলাম। আমার মাথায় কোনো কিছুই কাজ করছিল না। নিজেকে সাহস দিয়ে বললাম, ওই বৃদ্ধ লোকটি তো বলেছিল যে ওই বাচ্চাটি আমাকে মারবে না, কিন্তু উনি কি সত্যি বলেছিলেন? কিছুক্ষণ দৌড়ানোর পর হঠাৎ একটা কথা ভেবে দাঁড়িয়ে গেলাম। ভাবতে লাগলাম, এত চিৎকার চেঁচামেচি শুনে তো আশেপাশের মানুষদের চলে আসার কথা, কিন্তু ওরা আসছে না কেন? হয়তো এত রাতে কেউ বের হচ্ছে না। আমি বাড়ির অনেকটা দূরে পৌঁছে গেছি। আমি এক জায়গায় দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। আমার বুকের প্রচুর ব্যথা হচ্ছিল। আমার এখন খুব দ্রুত রনির বাসায় যেতে হবে। মনে হচ্ছে রনির বাসাটা আমি পিছনে ফেলে এসেছি, কিন্তু ওর বাসার মেন গেট তো বন্ধ থাকে। হাতের মোবাইলটাও নেই। এখন ওর সাথে যোগাযোগ ছাড়া ওর বাসায় যাব কি করে? আমি দাঁড়িয়ে হাঁপাতে থাকলাম। হঠাৎ পিছন থেকে কেউ হাত দিল। আমি চমকে উঠলাম। পিছনে ফিরে দেখলাম ওই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে। আমাকে বলে উঠল, তুমি আমার কথা না শুনে এইভাবে চলে যাচ্ছিলে কেন? আমার খুব শ্বাসকষ্ট হচ্ছিল, আমি কথা বলতে পারছিলাম না। তাও কোনো রকম বললাম, ওই বাচ্চাটা আমার পিছনে নিয়েছে, প্লিজ আমাকে বাঁচান। বৃদ্ধ লোকটি বলল, তুমি নিজেই নিজেকে বাঁচাতে পারবে ওই বাচ্চাটাকে মেরে। এই জন্যই বলেছিলাম তুমি বাচ্চাটার বাবা মার আত্মার খোঁজে ওই রহস্যটা জানার চেষ্টা করো, একমাত্র তোমার দ্বারাই এটা সম্ভব। তারপর আমি বললাম, ওকে কিভাবে মারতে হবে? আমি এবার রেগে গিয়ে বললাম, কি অদ্ভুত কথা বলছেন আপনি? আমি কোনো আত্মাকে খুঁজতে পারবো না। আপনি নিজে গিয়ে ওদের খুঁজুন। আর আপনার নিজের পরিচয় তো এখনও আমাকে দিলেন না। দেখলাম বৃদ্ধ লোকটি চুপচাপ দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কিছু একটা দেখে ভয় পেয়ে আসছেন উনি। তারপর আমাকে ভারী কণ্ঠে বলে উঠল, আমার এখানে থাকাটা আর মনে হচ্ছে ঠিক হবে না। আমি এইমাত্র ওই বাচ্চাটাকে একটা কাটারি হাতে দেখতে পেলাম। ও কোথায় যেন যাচ্ছে। মনে হচ্ছে ও সব শুনে নিয়েছে আমার কথা। আমি এখন চলে যাচ্ছি, পরে দেখা করব। সেই কথাতে ভয়ে ভয়ে বলে দৌড়ে চলে যেতে লাগলো বৃদ্ধ লোকটি। কিন্তু ওনার দৌড় আমার হাতার গোটির মতোই। আমি ধীরে ধীরে রনির বাসায় যেতে লাগলাম। রনি নিচতলায় থাকে। যদি ডাক দিয়ে ওকে পেয়ে যায় তাহলে আজকের রাতটা কোনো মতেই পার করতে পারবো। হাতে ঘড়ি মোবাইল কিছুই ছিল না, তাই সময় জ্ঞান নেই। আমি রনির বাড়ির দিকে গিয়ে কিছুটা অবাক হয়ে গেলাম। বাড়ির মেন গেট তো খোলা,
ওদের মেন গেট তো কখনোই খোলা থাকে না। আমি ভিতরে ঢুকে দেখতে পেলাম রনির ঘরের দরজাও খোলা। আমার কাছে জিনিসটা কেমন ঘটকা লাগছিল। রনির কিছু হয়ে গেল না তো? রনি আমার মতোই ব্যাচেলার থাকতো, এত রাতে ওর ঘরের দরজা খোলা মোটেও স্বাভাবিক বলে মনে হচ্ছিল না। আমি ভয়ে ভয়ে ওর দরজার সামনে গিয়ে ভিতরে ঢুকলাম। ঘরের লাইট জ্বালানো ছিল আর ঘরে আসবাবপত্র কিছুটা এলোমেলো ছিল। তারপর আমি দেখলাম রনি তার খাটে উপর চুপচাপ বসে আছে। আমি রনিকে ডেকে বললাম, রনি, তুই এত রাতে এইভাবে ঘরের দরজা খুলে চুপচাপ বসে আছিস কেন? রনি আমার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, এত রাতে তুই এখানে? আর এ কি অবস্থা হয়েছে তোর? তোর পুরো জামা কাপড় রক্ত লাগলো কি করে? আমি রনিকে ভয়ে কিছুই বলতে পারছিলাম না। জানি রনি আমার কথা শুনে বিশ্বাস করবে না, তবুও বললাম, আমাদের বাড়িতে খুন হয়েছে, তুই শুনিসনি? রনি বলল, খুন? কখন? আমার কাছে তো কখনো খবর আসেনি। আর তুই আমাকে ফোন দিছিলি না কেন? আমি বললাম, তোর ফোন বন্ধ ছিল, তোকে আমি ফোন দিয়ে পাচ্ছিলাম না। রনি ওর ফোনটা হাতে নিয়ে বলল, দূর, ফোনটাও তো সাইলেন্ট করে রেখেছিলাম, এই জন্যই শুনতে পাইনি। আচ্ছা, তোর উপরতলায় তো আরিফ ছিল, ও কোথায় গেছে? আমি বললাম, আরিফ আর নেই রে ভাই, আরিফও খুন হয়ে গেছে। রনি আমার কথা শুনে উচ্চস্বরে বলতে লাগলো, কি বলছিস তুই? আরিফও খুন হয়ে গেছে মানে? আমি ভয়াক্ত কণ্ঠে রনিকে বলতে লাগলাম, ও খুব ভয়ঙ্কর, ও সবাইকে মেরে ফেলেছে, মনে হচ্ছে আমিও বাঁচতে পারবো না। আমাকে আমার বাসায় একটু জানতে হবে, প্লিজ তোর মোবাইলটি একটু দে। রনি ওর মোবাইল থেকে একজনকে কল দিতে লাগলো। তারপর ফোন ধরেই রনি বলল, নে কথা বল। আমি ফোনটা কানে নিয়ে দেখলাম বাবার কণ্ঠ। বাবা আমাকে বলছে, হ্যালো, এত রাতে কে বলছেন? আমি বললাম, আব্বু, আমি মুস্তাফিজ, আমি খুব বিপদের মধ্যে আছি, আমার বাড়িতে অনেকগুলো খুন হয়েছে। বাবা বলল, কি বলছিস? খুন? তুই এখন কোথায় আছিস? আমি বললাম, আমি এখন আমার বন্ধুর বাড়ি আছি, তুমি প্লিজ তাড়াতাড়ি এখানে চলে এসো। বাবা বলল, আমি এক্ষুনি আসছি, তুই এখানে থেকে কোথাও যাবি না, পুলিশকে ফোন দে আর আশেপাশে মানুষকে ডাক দে, আমি এখানে আসছি। তারপর বাবা ফোনটা কেটে দিলেন। আমি ফোনটা হাতে নিয়ে ভাবতে লাগলাম, বাবাকে এখানে ডাকা কি ঠিক হয়েছে? আমি রনিকে দেখলাম ও কিছু না বলে টয়লেটে ঢুকলো। আমি ওর ফোনটা হাতে নিয়ে বসেছিলাম। হঠাৎ একটা কথা মনে পড়তেই আমার গা ভয়ে শিউরে উঠল। রনি আমার বাবার ফোন নাম্বার জানলো কী করে? ওকে কখনো তো আমার বাবার ফোন নাম্বার জানায়নি। রনি অনেকক্ষণ ধরে টয়লেটের ভিতরে আসে, ও এতক্ষণ কি করছে? আমার কেন জানি রনিকে স্বাভাবিক বলে মনে হচ্ছিল না। হঠাৎ টয়লেটের ভিতরে কারো অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিলাম। রনির আবার কিছু হলো না তো? হঠাৎ রনিকে দেখলাম টয়লেটের দরজা ভিতর থেকে ধাক্কা দিতে লাগলো। আমি রনিকে বললাম, কি হয়েছে ভাই, তুই ভিতর থেকে এভাবে দরজা ধাক্কাচ্ছিস কেন? রনি কোনো জবাব দিল না। আমি আবার বললাম, কিরে, তুই কোনো কথা বলছিস না কেন? রনি তখন বলে উঠল, টয়লেট কমোডের ভিতরে পিছলে গিয়ে আমার পা আটকে গিয়েছে ভাই। আমি টান দিতে গিয়ে আমার পায়ের গোড়ালি অর্ধেকটা আলটা হয়ে গেছে। এখন আমার পা থেকে প্রচুর পরিমাণ রক্ত পড়ছে, আমি উঠে দাঁড়াতে পারছি না, প্লিজ আমাকে বাঁচা। আমি রনির কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। রনি এই বিপদ থেকে আমি ওকে বাঁচাবো কি করে? আমি রনির টয়লেটের দরজা ভাঙতে সজোরে ধাক্কা দিতে লাগলাম, কিন্তু আমি কোনো মতেই দরজা ভাঙতে পারছিলাম না। টয়লেটের ভিতর রনির যন্ত্রণাদায়ক চিৎকার দিয়ে কাঁদতে লাগলো। আমি রনিকে আশ্বাস দিতে বলতে লাগলাম, কিছুক্ষণ ধৈর্য ধরে থাক ভাই, আমি দরজাটা ভাঙার চেষ্টা করছি। হঠাৎ আমি আমার পাশে কাউকে অনুভব করতে লাগলাম, মনে হচ্ছে আমার পাশে কেউ দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আসছে। আমি পাশে ফিরে তাকাতেই দেখলাম ওই বাচ্চাটা একটা বড় কাটারি হাতে নিয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমার ভয়ের আত্মা কেঁপে উঠল। এই দৃশ্য দেখে আমার মনে হচ্ছিল আমি এখনই হার্ট অ্যাটাক করব। আমি ভয়ে ভয়ে রনিকে বলতে লাগলাম, ভাই, ওই খুনিটা তো ঘরের ভিতরে এসে পড়েছে। কিন্তু রনির কোনো জবাব দিল না। আমি ধীরে ধীরে ঘরের দরজার দিকে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ রনির কান্না ভরা কণ্ঠ বলতে লাগলো, দরজাটা ভেঙে ফেল ভাই, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি দরজাটা খুলতে পারছি না। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার বাচ্চাটাকে দেখে ভীষণ ভয় করছিল। হঠাৎ দেখলাম
ওই বাচ্চাটা টয়লেটের দরজা ভেঙে ভিতরে ঢুকে রনিকে ইচ্ছা মতো কুপিয়ে মারতে লাগলো। রনির দেহর কিছু অংশ চারিদিকে ছিটিয়ে পড়তে লাগলো। আমি ভয়ের তো কণ্ঠে চিৎকার দিয়ে বলতে লাগলাম, তুই রনিকে এইভাবে মারলি কেন? ছেড়ে দে ওকে, ও তোর কি ক্ষতি করেছে? কিছুক্ষণ পর রনির কথা বন্ধ হয়ে গেল। বুঝতে পারছিলাম হয়তো রনিও আরিফের মতো অনেক কষ্ট পেয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। এতটা ভয়ঙ্কর মৃত্যু রনির হবে রনি হয়তো কখনো কল্পনাও করতে পারেনি। আমি দেখলাম বাচ্চাটি এবার কাঠের হাতে করে নিয়ে আমার সামনে এগিয়ে আসছে। আমি ভয়ে কাঁপতে লাগলাম। মনে হচ্ছিল এই বুঝি এক কোপে আমার কল্লা দেহ থেকে নামিয়ে দেবে। আমি পিছনে ফিরে কোনো রকম দৌড় দিয়ে ওই বাড়ি থেকে বের হয়ে যাই। আমি মেন রাস্তার দিকে যাওয়ার জন্য দৌড়াতে থাকি। মনে হচ্ছিল আজকে আমার জীবনের সেই দিন, আমি আর বাঁচতে পারবো না। হঠাৎ আমি ফজরের নামাজের আজান শুনতে পেলাম। আজান শুনে আমার মনের মধ্যে এক ধরনের শান্তি চলে আসলো। আমি দৌড়িয়ে অনেক হাঁপিয়ে গিয়েছিলাম। আশেপাশে শুধু তাকিয়ে দেখছিলাম ওই বাচ্চাটা আমার পিছু নিচ্ছে নয়তো। আমি একটা চায়ের দোকানের সামনে এসে বেঞ্চে পেয়ে সেখানে বসে পড়ি। আমার পানি পিপাসা পেয়েছে খুব। আমি রনির মোবাইলটা হাতে করে নিয়ে এসেছি। রনির জন্য খুব কষ্ট হচ্ছিল। রনির মোবাইলে ওর ছবিটা দেখে আমি কাঁদতে লাগলাম। ওই বাচ্চারা রনিকে কেন মারতে গেল? এক রাতে আমার সবচেয়ে দুইজন ভালো বন্ধু হারিয়ে ফেললাম। যদি বেঁচে থাকি হয়তো এই বাচ্চাটার কথা আমি কখনো ভুলতে পারবো না। আমি ভাবলাম রনির বাবা মাকে এই খবর জানানো উচিত। তারপর মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে রনির বাবা মার নাম্বার খুঁজতে গিয়ে আমি আমার বাবার নাম্বার সেভ করে দেখতে পেলাম। রনির মোবাইলে আমার বাবার নাম্বার এলো কী করে? পরক্ষণেই মনে পড়লো রনিকে আমি আমার একটা ইমেল আইডি দিয়েছিলাম। সেই আইডিতে আমার বাবার নাম্বার অ্যাড করা ছিল। হয়তো সেইভাবেই পেয়েছে। আমি রনির বাবার নাম্বারে কল দিলাম, কিন্তু উনি ফোন রিসিভ করছিলেন না। ভোর হতে চললো। মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম 5টা বেজে গেছে। ভাবলাম মসজিদে গিয়ে নামাজটা পড়ে আসি, পানি ওখান থেকে খেয়ে নেব। মোবাইলও সাথে আছে, প্রবলেম নেই। যদি বাবা এসে ফোন দেয় তাহলে এই দিকে আসবেও, কিন্তু এই অবস্থায় আমি মসজিদে ঢুকবো কী করে? তবে যাই হোক, আমার এখন মসজিদ যেতেই হবে। বাড়িতে একা যাওয়ার সাহস নেই। আমি নামাজ পড়ে বের হওয়ার কিছুক্ষণ পরে বাবা ফোন দিল। আমি ফোন রিসিভ করলাম, কিন্তু আমি শুনতে পেলাম আমার মায়ের কণ্ঠ। মা কান্না ভরা কণ্ঠে বলতে লাগলো, কোথায় আছিস তুই বাবা? ঠিক আছিস তো? আমি আর তোর বাবা পুলিশ নিয়ে তোর বাড়ির দিকে যাচ্ছি, তুই জলদি আয় বাবা। আমি মাকে বললাম, ওকে আমি আসছি মা। ফোনটা কেটে দিয়ে আমি দ্রুত বাড়ির দিকে যেতে লাগলাম। সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে, তার উপর আমার বাবা মা আমার সঙ্গে আছে, তাই সাহস বেড়ে গিয়েছিল কয়েক গুণ। আমার মাথায় এক প্রকার শান্তি চলে আসছিল। মনে হচ্ছিল অনেক দুঃশান্তি থেকে মুক্ত হয়েছি। আশেপাশে কিছু দোকানও খুলে গিয়েছিল। হঠাৎ আমি আমার এলাকার সজীব ভাইকে দেখতে পেলাম। উনি আমাকে দেখে বলে উঠল, কাল রাতে আপনাদের ঘরে কিছু হয়েছিল নাকি ভাই? আমি বললাম, হ্যাঁ ভাই, আপনি কোথায় ছিলেন? সজীব ভাই বলল, আমি তো ঘুমিয়েছিলাম। আমি রাত করে বাইরে বের হই না, ভীষণ ভয় পাই। আমি শুনেছি ওখানে নাকি খুন হয়েছে। আমি বললাম, হ্যাঁ, অনেক সাংঘাতিক খুন হয়েছে, কিন্তু আপনাদের মতো কিছু লোক ঘরের ভিতর ঢুকে বসেছিলেন। এতগুলো খুন হয়েছে, কিন্তু আপনারা কিছুই জানেন না। আমাদের বাড়িতে রাতে কতটা ঝড় বয়ে গিয়েছিল সেটা একমাত্র আমিই জানি। সেই কথাটা খুব রাগ করেই বলেছিলাম। সজীব ভাই আমার কথা শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তারপর আমি আর কোনো কথা না বলে আমার বাড়ির দিকে যেতে লাগলাম। আমি বাড়ির দিকে গিয়ে দেখলাম কয়েকজন পুলিশ আর আমার বাবা মা দাঁড়িয়ে আছে। আরও কাছে এসে দেখতে বেশ কয়েকজন লোক ভিড় জমে গেছে। আমার বাবা মা আমাকে দেখেই কাছে ছুটে আসলো। তারপর আমার বাবা মা বলতে লাগলো, কোথায় খুন হয়েছে? কোথাও তো কোনো লাশ দেখতে পাচ্ছি না। তোদের পুরো বাড়ি দেখি ফাঁকা, তোদের বাড়ির কোনো মানুষকেই তো দেখতে পাচ্ছি না। মায়ের কথা শুনে ভয়ে চমকে উঠলাম। আমি মাকে বলতে লাগলাম, কোনো লাশ পাওয়া যায়নি মানে? রাতে একসাথে অনেকগুলো খুন হয়েছে, আর ঠিক এই বাড়িতে। তারপর বাবা বলল, হ্যাঁ, রাতে তোর কথা শুনেই তো ছুটে এলাম, কিন্তু এখানে কোথাও তো লাশ দেখতে পাচ্ছি না। আমি আশ্চর্য ব্যাপার, পুরো 3তলা বাড়ি, একটাও মানুষ নেই। আমার বাবা মার কথা শুনে মাথা ঘোরাচ্ছিল, এটা কি করে সম্ভব? হঠাৎ আমার সামনে একজন পুলিশ সদস্য এসে বলল, আমি ইন্সপেক্টর অফ পুলিশ হানিফ মাহমুদ। আমাদের থানার এসআই আরও অনেক পুলিশ সদস্য কাল রাতেই গায়েব।
আমরা খবর পেয়েছি ওরা এই বাড়িতে 2টা মার্ডারের খবর পেয়ে ছুটে আসে। তুমি তো সেখানে ছিলে, আমাকে পুরো ঘটনাটা বলো খুলে। আমি ওনাকে বললাম, তারা আর কেউ বেঁচে নেই স্যার, শুধু তারা কেন, পুরো বাড়ির সবাই এক রাতের মধ্যেই মারা গেছে। হানিফ স্যার বললেন, তারা যদি মারা গিয়ে থাকে তাহলে তাদের লাশ গেল কোথায়? তবে যদি সত্যি মারা গিয়ে থাকে তাহলে লাশগুলো কোথায় গেছে সেটাও জানতে আমরা তদন্ত চালিয়ে যাব। অবশ্যই আমাদের সন্দেহ হচ্ছে এখানে অনেক লাশ ছিল। আমরা ফুলেরও অনেক রক্তের দাগ দেখতে পেয়েছি, মনে হচ্ছে খুনি ওদের লাশটা কোথাও সরিয়ে ফেলেছে। এত নিখুঁতভাবে প্রমাণ লুটপাট করা হয়েছে যে কেউ না বুঝতে পারে। তুমি কি জানো এর পেছনে মূল ঘটনা কি? আমি ভয়ে ভয়ে বলতে লাগলাম, জানি স্যার, খুব সাংঘাতিক খুনি ও। আমি ওর ভয়ঙ্কর রূপ দেখেছি, ওর বাবা মাকেও মেরে ফেলেছে, আমার 2 বন্ধুকেও মেরে ফেলেছে। হানিফ স্যার বললেন, বাবা মাকেও মেরে ফেলেছে মানে? তুমি খুনিকে দেখেছো? আমি বললাম, হ্যাঁ স্যার, একটা 3 বছরের বাচ্চা সবাইকে মেরে ফেলেছে। হয়তো আল্লাহর রহমতে যে আমি এখনও বেঁচে আছি। আমার কথা শুনে আমার বাবা মা আর ওই পুলিশ 3 জন আমার দিকে বড় চোখ করে তাকালো। তারপর বাবা আমাকে ধাক্কা দিয়ে বলল, এইসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? আমি বললাম, আমি ঠিক বলছি, প্লিজ আমার কথা বিশ্বাস করো। বাড়িওয়ালার প্রত্যেকটা ভাড়াটিয়ার ঘরে গোপন সিসির ক্যামেরা লাগিয়েছিল। যে ঘরে এতগুলো খুন হয়েছে সেই ঘরেও একটা সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। আমি প্রথমে ওই ক্যামেরাতে ওই ভয়ঙ্কর রূপ দেখতে পাই। হানিফ স্যার আমার কথা শুনে বলতে লাগলো, তোমার বাড়িওয়ালা সব ঘরে এইভাবে ক্যামেরা লাগিয়েছিল কেন? আমি বললাম, আমি জানি না স্যার, উনি সবার ঘরেই এমন জায়গায় ক্যামেরা লাগিয়েছিলেন যে কেউ খেয়ালই করেনি। আমি খুন হওয়ার 2 দিন আগে এটা জানতে পারি। আমি জানতে পেরে আমার রুমের ক্যামেরাটা সরিয়ে ফেলেছি, কিন্তু আমি আমার বন্ধু আরিফকে ছাড়া আর বাকি ভাড়াটিয়াদের জানাতে পারিনি। কিন্তু আরিফ জানার পরও তার ক্যামেরা সরিয়ে ফেলেনি। হানিফ স্যার বললেন, তোমার কথা শুনে মনে হচ্ছে বাড়িওয়ালা ভালো লোক ছিল না, আর এটা মনে হচ্ছে এসব খুনের পেছনে তোমার বাড়িওয়ালারও হাত আছে। আমি বললাম, না স্যার, উনি বদ চরিত্রের লোক ছিলেন এটা ঠিক আছে, কিন্তু খুন উনি করেননি। উনি তো নিজে অনেক জঘন্যভাবে খুন হয়েছেন। খুন করেছে ওই 3 বছরের বাচ্চা ছেলেটা। মা আমার কথা শুনে কাঁদতে কাঁদতে বললেন, চুপ কর, এসব ভুলভাল কথা বলছিস না। এতগুলো খুন দেখে হয়তো তোর মাথা খারাপ হয়ে গেছে বাবা। হানিফ স্যার আমার মাকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, থাক, আপনার ছেলে নিশ্চয়ই কোনো দেখা ভুল হয়েছে। যে খুন করেছে সে অন্তত পাক্কা খেলোয়াড়। আমি এই বাড়ির সমস্ত সিসিটিভি ক্যামেরা চেক করে দেখি কোনো ক্লু পাই কি না। হানিফ স্যার তারপরে আমাকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন। বাড়ির ভিতরে ঢুকে বেশ অবাক হয়ে গেলাম। কোথায় লাশ? চারিদিকে কোনো লাশের বিন্দু মাত্রও নেই। লাশগুলো এই বাচ্চা আবার সরিয়ে ফেলে নেই তো? তারপর হানিফ স্যার তার সঙ্গে থাকা প্রত্যেকটা পুলিশ সদস্যকে বললেন, তোমরা প্রত্যেকটা ঘরে গিয়ে চেক করে দেখো সিসিটিভি ক্যামেরা কোথায় লাগানো আছে। তারপর প্রত্যেক ঘরে সিসিটিভি ফুটেজ চেক করো, দেখো কিছু দেখতে পাও কি না, তারপর আমাকে জানাবে। আমি আর হানিফ স্যার শরীফ আর লাবণ্যর ঘরে ঢুকলাম। চারিদিকে রক্তের দাগ ছিল, কিন্তু কোথাও লাশ দেখতে পাচ্ছিলাম না। আমি ঘরের ক্যামেরার দিকে তাকাতেই চমকে উঠলাম, ক্যামেরাটা কেউ ভেঙে ফেলেছে। হানিফ স্যার আমাকে বলল, এই ঘরে কে থাকতো? রক্তের দাগ এই রুম ছাড়া অন্য কোথাও তো দেখতে পাচ্ছি না। আমি বললাম, এই ঘরে স্বামী স্ত্রী শরীফ আর লাবণ্য আর তাদের ছোট্ট বাচ্চা ছেলেটা থাকতো স্যার। খুনের সূচনাটা এখান থেকে প্রথমে শুরু হয়। মনে হচ্ছে খুনি এই ঘরে ক্যামেরাটা নষ্ট করে ফেলেছে। হানিফ স্যার বললেন, খুনি যাই করুক না কেন আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। কিন্তু এটা ভেবে পাচ্ছি না, আমাদের পুলিশ অফিসারগুলোর হাতে তো অস্ত্র ছিল, তাহলে এটা কিভাবে সম্ভব? খুব সাংঘাতিক খুন বলে মনে হচ্ছে। লাশগুলো কোথায় আছে সেটাও জানতে হবে। আমি এখনও বিশ্বাস করতে পারছি না আমাদের সৎ পুলিশ অফিসার সুমন মারা গেছে। আমার আগে সবটা জানতে হবে যে ঠিক কি হয়েছিল। হঠাৎ 3 তলা থেকে একজন পুলিশ সদস্য চিৎকার দিয়ে উঠল। আমার মনে হচ্ছিল এটা আরিফের ঘরের থেকে। আমি আর হানিফ স্যার দ্রুত 3 তলায় পৌঁছালাম। হানিফ স্যার আরিফের ঘরে ঢুকে ওই পুলিশ সদস্যকে বলল, কি হয়েছে শুভ, তুমি এইভাবে চিৎকার দিলে কেন? ওই পুলিশ সদস্য ভয়ে ভয়ে বললেন, এই ঘরের সিসিটিভি ফুটেজটা রাত 1টা বাজার আগে থেকেই একটু দেখুন। আমি বেশ অবাক হয়ে গেলাম, আরিফের ঘরে আবার কি হতে পারে? তারপর আমি
আর হানিফ স্যার ল্যাপটপে আরিফের ঘরে রাতে খুন হওয়ার কিছুক্ষণ আগের সিসিটিভি ফুটেজটা দেখতে লাগলাম। আমি আর হানিফ স্যার ল্যাপটপে দেখতে লাগলাম। রাত ঠিক 12:30টার দিকে আরিফের রুমে কেউ লাইট জ্বালালো। তারপর আমি যা দেখলাম তাতে আমার চোখ কপাল উঠে গেল। দেখলাম ওই খুনি বাচ্চাটা আরিফের ঘরে। বাচ্চাটা আরিফের ঘরে ঠিক 5 মিনিট দাঁড়িয়ে থেকে আরিফের খাটের নিচ থেকে একটা বড় মাপের দা বের করে নিয়ে দরজা ভেদ করে চলে গেল। আরিফের ঘরে বেশ বড় সড়ো ধারালো দাও ছিল, কিন্তু বাচ্চাটা এই কথা জানলো কী করে? বাচ্চাটা কি এই দা দিয়ে সবাইকে মেরেছে? আমি হানিফ স্যার আর ওই পুলিশ সদস্যকে দেখলাম, ওনারা পুরো ঘটনা নিজের চোখে দেখে বেশ ভয় পেয়ে গেলেন। তারপর আমি হানিফ স্যারকে বলতে লাগলাম, স্যার এই সেই বাচ্চা যে সবাইকে খুন করেছে। হানিফ বললেন, বাচ্চাটা এইভাবে দরজা ভেদ করে কিভাবে চলে গেল? কোনো জানমন্তর নয় তো? আমি বললাম, না স্যার, কোনো জানমন্তর নয়, এটা ওই বাচ্চা খুন যে সবাইকে খুন করেছে। হানিফ স্যার বললেন, মনে হচ্ছে এটা খুনের একটা চাল, ও আমাদের একটা বাচ্চার মাধ্যমে বিক্রষ্ট করার চেষ্টা করছে, নিশ্চয়ই খুনের কোনো জানমন্তর জানে। আমি বললাম, না স্যার, খুনি এই বাচ্চাটাই, আমি নিজের চোখে ওকে খুন করতে দেখেছি। হানিফ স্যার বললেন, আমি বুঝতে পেরেছি তুমি কি দেখেছো। মনে হচ্ছে খুনি আমাদের সাথে অনেক বড় খেলা খেলছে। ও যাই হোক না কেন, আমি এটা বুঝতে পেরেছি যে ও একজন সাংঘাতিক সিরিয়াল কিলার। ওকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের খুঁজে বের করতে হবে। কথাটা বলে হানিফ স্যার ল্যাপটপ বন্ধ করে দিলেন। তারপর ওই পুলিশ সদস্যকে বললেন, এই পুরো বাড়ির প্রত্যেকটা ঘরে তল্লাশি করো, দেখো কোনো ক্লু পাও কি না। আমাদের হাতে সময় একেবারে কম, দ্রুত কাজ করো, কুইক। আমি বিষণ্ণ মনে 3তলা থেকে নিচে নামতে লাগলাম। ভাবতে লাগলাম, এই বাচ্চাটা এইভাবে দরজা বন্ধ থাকা অবস্থায় ওপাশে চলে গেল কিভাবে? তাহলে বাচ্চারা কোনো আত্মা নয় তো? আমার রাতে দেখা করা ওই বৃদ্ধর কথা মনে পড়ে গেল। আমার মনে হচ্ছে যে আমার ওই বৃদ্ধটার কথা শোনা উচিত। ওই বাচ্চাটার রহস্য জানতে আমার ওর বাবা মার আত্মাকে খুঁজতেই হবে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখানে ওই বৃদ্ধর সঙ্গে দেখা করতে হবে। কিন্তু আমি যদি ওই বৃদ্ধর আর দেখা না পাই, ভাবতে ভাবতে আমি নিচতলায় এসে পৌঁছালাম। নিচতলায় এসে আমার মায়ের কোলে থাকা বাচ্চাটার দিকে তাকিয়ে আমার শীত দ্বারা কেঁপে উঠল। দেখি এটা তো ওই খুনি বাচ্চাটা। ওকে আমার মা পেলো কী করে? আমি দৌড়ে দিয়ে আমার মায়ের কাছে এসে মাকে বললাম, তুমি ওকে কোথায় পেয়েছো? ও তো সেই খুনি বাচ্চাটা, তাই তো ওকে কোল থেকে নামাও প্লিজ। মা রেগে গিয়ে বলতে লাগলেন, কি বলছিস এসব পাগলের মতো? এত সুন্দর একটা বাচ্চা খুনি হতে যাবে কেন? তোর কি সত্যিই মাথা খারাপ হয়ে গেছে? কই আমার কোলে তো ও চুপচাপ বসে আছে, কোনো কিছুই তো করছে না। মায়ের কোলে থাকা অবস্থায় বাচ্চাকে দেখে আমি ভীষণ ভয় পেতে শুরু করলাম। মাকে বললাম, এই বাচ্চাটাকে তুমি কোথায় পেয়েছো? ও কি এখানেই ছিল? মা বললেন, হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে এই বাচ্চাটাকে আমাদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আশেপাশে লোকজন বলছে ওর বাবা মায়ের নাকি খুন হয়েছে, আর বাচ্চাটাকে দেখে ভীষণ মায়া হচ্ছিল, তাই আমি ওকে কোলে তুলে নিলাম। কি সুন্দর দেখতে এই বাচ্চাটা। খুব কষ্ট হচ্ছে যে এত ছোট্ট বয়সে অনাথ হয়ে গেল। আমার তো ওকে সঙ্গে নিয়ে যেতে ইচ্ছা করছে। আমি উচ্চস্বরে বলতে লাগলাম, মা, আমি কিভাবে বলবো তোমাকে যে এই বাচ্চাটা খুবই বিপজ্জনক। আমি বুঝতে পারছি না যে ও এইভাবে নিশ্চুপ হয়ে আছে কেন। ওর ভয়ঙ্কর রূপ আমি দেখেছি। হঠাৎ দেখলাম বাচ্চাটা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি তা দেখে ভীষণ ঘাবড়ে গেলাম। মনে হলো বাচ্চাটা আবার খুনের নেশা চেপেছে, কিছু একটা করতে চাচ্ছে ও। হঠাৎ বাচ্চাটা কান্না করতে লাগলো। আমি মাকে বললাম, প্লিজ ওকে নিচে নামিয়ে দাও, আমার ভীষণ ভয় করছে এই বাচ্চাটাকে দেখে। আশেপাশে কিছু মানুষ দাঁড়িয়েছিল। আমি খেয়াল করলাম তারা আমার কথা শুনে হাসছে, কিন্তু আমি বাবাকে কোথাও দেখতে পারছিলাম না। আমি মাকে বললাম, আব্বু কোথায়? মা বললেন, ও ভালো কথা মনে করে দিয়েছিস, তোর আব্বু সামনের একটা দোকানে বসে চা খাচ্ছে, আর আমাকে বলেছিল কিছুক্ষণ পর আসতে। আর আমার এই বাচ্চাকে পেয়ে তো কিছুই মনে ছিল না। তারপর মার পাশে থাকা একটা মেয়ে কোলে বাচ্চাকে ধরিয়ে দিয়ে বলল, আমি এতক্ষণ আসছি সোনা, এসে তোমাকে আবার কোলে নিব। মা চলে গেল। আমি বাচ্চাদের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। বাচ্চাটা এভাবে চুপচাপ হয়ে আছে কেন? দেখে মনেই হবে না যে একজন সিরিয়াল কিলার। দেখলাম মেয়ে বাচ্চাটাকে কোথাও যেন নিয়ে যাচ্ছে, কিন্তু আমি এই মেয়েকে চিনি না। আমি ভাবতে লাগলাম, এভাবে সবাইকে বুঝিয়ে এই খুনির বাচ্চাকে খুন করা আমি বন্ধ করতে পারবো না।
কেউ হয়তো আমার কথা বিশ্বাস করবে না, আমাকে বাচ্চাকে শেষ করতেই হবে। আমি বাড়ি থেকে বের হয়ে আশেপাশে তাকাতে লাগলাম। দেখলাম মেয়েটা ওই বাচ্চাটাকে নিয়ে পাশের বাড়িতে ঢুকলো। মেয়েটা আবার কোনো প্রবলেমে পড়ে যাবে না তো? মেয়েটা জানেও তো না যে এই কাকে নিয়ে যাচ্ছে। আমি দৌড় দিয়ে মেয়েটার বাড়ির দিকে গেলাম, কিন্তু হঠাৎ আমার বাবা আমাকে ডেকে উঠলেন, বললেন, কোথায় যাচ্ছিস? এইদিকে আয়। আমি বাবার সামনে গেলাম, তখন বাবা বললেন, তুই তোর ব্যাগ গুছিয়ে চলে আয়। আর এই বাড়িতে এক মুহূর্তেও নয়, আমি তোর ঘরের আসবাবপত্র বের করে আনার জন্য লোক ডেকে পাঠাচ্ছি। এখন থেকে এখানে আর নয়, আমাদের সাথে থাকবি। আমি বুঝতে পারছিলাম যে বাবা আমার উপর অনেক রেগে আছে, এখন ওনার কথা অমান্য করা যাবে না। কিন্তু আমি যদি এখানে থেকে চলে যাই, তাহলে এই বাচ্চা নীরবে সবাইকে খুন করে যাবে, আর আমি কিছুই করতে পারবো না। কিন্তু কি করার, আপাতত বাবার কথাই মেনে যায়, পরে যা হবে দেখা যাবে। আমি বাবার কথা মতন ঘরে ঢুকে ব্যাগ গোছাতে লাগলাম। তারপর বাবা আমার ঘরে এসে বললেন, সব কিছু গুছিয়ে আমাদের গাড়িতে নিয়ে আয়, আমরা কিছুক্ষণ বাড়ি চলে যাব। এখন যা হচ্ছে হোক, তুই আর এক মুহূর্তে এখানে থাকবি না। আমি ব্যাগ গুছিয়ে ব্যাগটা হাতে নিয়ে গাড়ির দিকে যেতে লাগলাম। ভীষণ কষ্ট হচ্ছিল, অনেক দিন থেকেছি এই বাড়িতে, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির মাধ্যমে। কিন্তু আমি আবার আসবো, এই বাচ্চাটা আর কাউকে মারার আগে আমাকে ওকে আটকাতে হবে। গাড়িতে বসে অনেকক্ষণ ধরে ওয়েট করছি, বাবা মা আসছে বলে কোথায় চলে গেল বুঝতেই পারছি না। হঠাৎ আমি আমার বাড়ি থেকে একটা বিকট শব্দ শুনতে পেলাম। এটা আবার কিসের আওয়াজ? কোনো কিছু হলো না তো আবার? আমি তাড়াহুড়ি করে গাড়ি থেকে নেমে বাড়ির দিকে ছুটে চললাম। আমি বাড়ির ভিতরে ঢুকে শরীফ লাবণ্যের ঘরে তাকে ভয় শিউরে উঠলাম। দেখলাম ওদের দরজার সামনে একজন পুলিশ সদস্য দাঁড়িয়ে। আমার ঘরের ভিতরে হানিফ স্যার সহ বাকি পুলিশরা যন্ত্রণায় চিৎকার দিয়ে মেঝেতে ছটফট করছে। আমি সামনে গিয়ে ওদের অবস্থা দেখে আমার আত্মা কেঁপে উঠলো। দেখলাম হানিফ স্যারের মাথায় ভীষণ চোট লেগেছে, আর বাকি তিনজনের দেহ ক্ষত বিক্ষত অবস্থা। সবার মাথা থেকে প্রচুর পরিমাপ রক্ত পড়ছে, মনে হচ্ছে কেউ আর বেঁচে নেই। চারিদিকে রক্তই ভেসে গিয়েছে, একজনের মুখে পুরোপুরি থেতলে গেছে। আমি দেখলাম একটা ফ্যান ভাঙ্গা অবস্থায় মেঝেতে পড়ে আছে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা ওই পুলিশকে ভয়ে ভয়ে বলতে লাগলো, এখানে কি হয়েছিল? দেখলাম উনি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর ভক্ত গলে বলতে লাগলেন, আমি বাইরে দাঁড়িয়েছিলাম, তিনজন কনস্টেবল আর এই স্যার ভিতরে ঘরটায় তল্লাশি করছিল। হঠাৎ ঘরের ফ্যানটা খুলে দ্রুত অবস্থায় পড়ে যায়। ফ্যানটা এমনভাবে ঘুরতে থাকে যার কারণে স্যার আর বাকি জনেরাও, উনি আর কথা না বলে চুপ হয়ে গেলেন। উনি ভীষণ মাথা ঘুরছে বলে ফ্লোরে লুটিয়ে পড়লেন। আমি ভাবতে লাগলাম এটা কিভাবে সম্ভব। হঠাৎ আমি ওই বাচ্চাটাকে ঘরের জানালার সামনে দেখতে পেয়ে ভয়ে কেঁপে উঠলাম। ওই বাচ্চাটা এখানে কি করছে? হঠাৎ দেখলাম ও কোথায় চলে গেল। এই ঘটনার পিছনেও এই বাচ্চার হাত নেই তো? আর এই বাচ্চাটা এখানে থাকা ওই মেয়েটা কোথায়? আমি এই কথা ভেবে বাড়ি থেকে বের হতে যাব, কিন্তু দেখলাম বেশ মানুষ চিৎকার শুনে এই দিকে দৌড়ে আসছে। কয়েকজন ঘরের ভিতরে ঢুকছে, কিন্তু আমি সেটা এড়িয়ে দৌড় দিয়ে বাড়ি থেকে বের হয়ে পাশের বাড়িতে ঢুকলাম। আমি জানতাম না মেয়েটা কয়তলায় থাকে, তাই প্রথমে একটা ঘরের দরজা নক করলাম। একজন দরজা খুললেন। আমি বললাম, এই বাড়িতে একটা 18-19 বছর বয়সী কোনো মেয়ে থাকে? লোকটি কিছু বলতে পারলো না। তারপর আমি পাশের ঘরে দেখলাম তালা মারা। তারপর সোজা উপরে উঠে একটা দরজা নক করেই আমি ওই মেয়েটাকে দেখতে পেলাম। আমি দেখে ওই মেয়েটাকে বললাম, সকালে কোলে করে নিয়ে এসেছিলেন একটা বাচ্চাকে, ওই বাচ্চাটা কোথায়? মেয়েটি বলল, ও তো চলে গেছে, ওর নিজের ঘরে ঢুকেছে। আমি বললাম, ও আচ্ছা, ওকে। তারপর মেয়েটা দরজা লাগিয়ে দিলে আমি নিচে নামতে যাব, ঠিক তখন একটা কথা মনে পড়তে আমি ভয়ে শিউরে উঠলাম। মেয়েটা এইভাবে বাচ্চাটাকে একা ছেড়ে দেওয়া তো কথা নয়। আর ও জানলো কী করে বাচ্চাটা ওর নিজের ঘরে ঢুকেছে? আমি দরজা আবার নক করতে লাগলাম, কিন্তু মেয়েটার দরজা খুললো না। আমি অনেকক্ষণ দরজা ধাক্কা দিয়ে হাঁপিয়ে গেলাম। নিচে নেমে আসছি। তারপর বাড়ির বাইরে বের হলে সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। ওরা এভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? তারপর আমি আমার নিজের দিকে তাকে ভয়ে কেঁপে উঠলাম। এটা কিভাবে সম্ভব? আমার দুই হাতে দেখি লাল রঙের অক্ষরে হাতে ভিন্ন জায়গায় তনয় লেখা। এটা আবার কার নাম? এই নামটা আবার আমার হাতে কিভাবে এলো? আশেপাশের লোকগুলোর মাধ্যমে একজন এসে আমাকে বলল, কি ভাই, টুয়েট লাগেছে নাকি? দেখা তো ভয় পাওয়ার গেছি।
আশেপাশের লোক দেখলাম আমাকে দেখে হাসতে লাগলো। আমার দুই হাতে প্রচণ্ড রকম পরিমাণ জ্বলছিল। আমি কোনোভাবে পকেট থেকে মোবাইলটা বের করে আমার আব্বুকে ফোন দিলাম। কোথায় আছো আব্বু? এতক্ষণ হয়ে গেছে, তবুও কোনো খবর নেই। কিন্তু আব্বুর কোনো জবাব দিল না। হঠাৎ আমি শুনতে পেলাম একটা বাচ্চার কান্নার আওয়াজ। আমার বাচ্চাটার কান্নার আওয়াজটা বেশ পরিচিত লাগছিল, কিন্তু আব্বুর মোবাইলে আসছে কিভাবে? আব্বুর কিছু হয়নি তো? আমি কাঁপা কাঁপা হাতে কলটা কেটে দিলাম। আর মনে হচ্ছিল আমার বাবা মার নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, কিন্তু তাদেরকে আমি কোথায় খুঁজবো? আমি দৌড় দিয়ে আমার গাড়ির দিকে গেলাম। আমার মনে হচ্ছিল আমার বাবা মা গাড়িতেই বসে আছে। আমি গাড়ির সামনে গিয়ে আমার মাকে দেখে খুবই খুশি হয়ে গেলাম, কিন্তু আমার মাকে দেখে মনে হলো মা আমার উপর ভীষণ রেগে আছে। আমার দেখেই বলতে লাগলো, এই কি হাতের অবস্থা করেছিস? ফাজলামি না। আর এইদিকে তোকে আর তোর বাবাকে সারা জায়গায় খুঁজছি। আমি বললাম, মা, আমার বাড়িতে হানিফ স্যার আর বাকি সব পুলিশদের মারা গেছে, ওদের লাশ এখানে আছে। আমি সেখানেই গিয়েছিলাম। কি বলিস? কখন? কিছুক্ষণ আগেই তো। কোনো তুমি শুনতে পাওনি? না, আমি তো শুনতে পাইনি। কী সব ভুলভাল বলছিস? তারপর আমি আশেপাশে তাকিয়ে ভয়ে শিউরে উঠলাম। চিৎকার তো ভালোভাবেই শুনছিলাম, কিন্তু আশেপাশের মানুষ তো সেখানে ভিড় থাকার কথা। কই, আশেপাশের মানুষ তো স্বাভাবিকভাবেই নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে। আমি মাকে বললাম, এ গাড়ি এই জায়গায় থাকো, তুমি আমার সাথে আমার বাড়িতে আসো। আচ্ছা, কি দেখেছিস চল। আমি মাকে নিয়ে বাড়িতে ঢুকলাম। ঘরের দিকে তাকিয়ে দেখলাম কোথায় লাশ, শুধু মেঝেতে ওই ভাঙ্গা সিলিং। ফ্যানটা পড়ে থাকতে দেখলাম। প্রচুর পরিমাণ রক্ত পড়ে আসছে চারিদিকে। আমাকে মা ধমক দিয়ে বলল, ওই কোথায় পুলিশ মারা গেছে? এরা তো আগের রক্তগুলোই মনে হচ্ছে। আমি মায়ের কথায় কোনো জবাব দিলাম না। ভাবতে লাগলাম কয়েকজন লোকেও তো ভেতরে আসতে দেখছিলাম, ওরা কোথায় গেল? মা আমাকে বলল, অনেক হয়েছে নাটক, এবার বাসায় চল, তুই গাড়ি চালিয়ে নিয়ে যাবি, আর তোর বাবাকে আমি পরে মজা দেখাবো। আমার মাথায় কিছুই কাজ করছিল না। এসব কি হচ্ছে? এভাবে লাশগুলো গায়েব হয়ে যাচ্ছে। আমি গাড়িতে গিয়ে বসলাম। মা গাড়িতে বসলেন। তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট করো, ভীষণ টেনশন হচ্ছে এমনিতেই। তোর বাবা যে কোথায় গেল? আমি বললাম, আব্বুকে এইভাবে রেখে যাব কেন? উনি কোথায় গেছেন? ওনার জন্য একটু অপেক্ষা করি। মা বললেন, এখন তোর বাবাকে আমি কোথায় খুঁজবো? আমার এইদিকে একদম মন টিকছে না। আসার পর থেকেই কেমন যেন অস্থির অস্থির লাগছে সব কিছু। আমি তাড়াতাড়ি বাসায় যেতে চাই। আমি ভাবলাম আগে মাকে বাসায় পৌঁছে দিই, তারপর গাড়ি নিয়ে বের হব বাবাকে খুঁজতে। আমি গাড়িটা স্টার্ট দিতে যাব, ঠিক তখন সামনে তাকিয়ে ভয়ে চমকে উঠলাম। দেখে ওই বাচ্চাটার সামনে দাঁড়িয়ে আছে। কীভাবে চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু আমি তাকে এড়িয়ে গিয়ে গাড়ি চালাতে যাব, তখন মা আমাকে বলল, এই থাম, ওই বাচ্চাটাকে দেখে ভীষণ মায়া হচ্ছে, ওর তো কেউ নেই, তাই আমি ওকে নিয়ে যাব, নিজের কাছে রাখবো। কী সুন্দর দেখতে বাচ্চাটা। মা কথাটা বলতেই গাড়ি থেকে নেমে ওই বাচ্চাটাকে কোলে তুলে নিলেন। তারপর গাড়িতে উঠে বললেন, তাড়াতাড়ি চল। আমি ভয়ে ভয়ে আবার গাড়ি স্টার্ট করলাম। মা কেন এই বাচ্চাকে প্রতি এত আকর্ষণ দেখাচ্ছে? মা নিজেও জানে না যে কোনো জমজতকে নিজের সাথে নিয়ে যাচ্ছে। আমি গাড়ি চালাতে লাগলাম। আমার হাতে তনয় লেখাটা ফুটে উঠেছে, ভীষণ জ্বলছে এখন। না, আর সহ্য করতে পারছিলাম না। আমাকে এখনই মেডিসিন নিতে হবে। আমি একটা ফার্মেসির সামনে দাঁড়ালাম। অতঃপর একটা ওষুধ কিনে হাতের জ্বালা থেকে মুক্তি পাই। আমার মা আমাকে বলল, কী রে, গাড়ি থামালি কেন? আমি বললাম, আমার দুই হাতে প্রচুর জ্বলছে, দাঁড়াও দেখে কোনো মলম পাই কি না। আমি গাড়ি থেকে নেমে ফার্মেসি থেকে একটা মলম কিনে দ্রুত হাতে লাগালাম। আমার হাতে এই অবস্থা দেখে ওই ফার্মেসিতে বসে থাকা লোকটি বলতে লাগলো, এসব কি করে হলো ভাই? হাত কেটে নিজের নাম লিখছো নাকি? না ভাই, হাত কেটে নাম লেখার আমার কোনো শখই নেই। তারপর হঠাৎ আমার গাড়ি থেকে চিৎকারের আওয়াজ শুনতে আমার আত্মা কেঁপে উঠলো। আমি দৌড় দিয়ে আমার গাড়ির সামনে গিয়ে বোঝা হয়ে গেলাম। দেখি আমার মা গাড়িতে শুয়ে আছে, বাচ্চারা কোথাও নেই। আশেপাশের লোকজন সব ছুটে এসে আমার মাকে দেখে বমি করতে লাগলো। একজন বলল, ইস, কিভাবে চোখগুলো উঠে দিয়েছে, জিহ্বাটাও টান দিয়ে বের করে দিয়েছে, এইভাবে মারল কে? মায়ের চোখ দুটো টান দিয়ে বের করা হচ্ছে, শরীরের ভিন্ন অংশ আঁচড়ের দাগ। এই বাচ্চারা কি শেষমেশ আমার মাকে মেরে ফেললো? আমার মার কি দোষ করেছিল? চোখের পলকে কিভাবে এই জঘন্য কাজ করে বসলো ও?
আমি চোখের জল ফেলতে ফেলতে মাটিতে লুটিয়ে পড়লাম। আমাকে কয়েকজন বলে উঠল, উনি আপনার কে হন? আমার মা। ওনার এই অবস্থা কি করে হলো? আমি বললাম, জানি না, আর বললেও হয়তো বিশ্বাস করবেন না। ওরা বলল, আচ্ছা, আমরা পুলিশকে ফোন দিচ্ছি। আমি চিৎকার দিয়ে ধর্মকর্ষীয় বলতে লাগলাম, যতবার পুলিশ এসেছে সবাই মারা গেছে। আশেপাশে সবাই আমার কথা শুনে রেগে গেল। একজন বলে উঠল, ওই মিয়া, চেতন কেন? আমার মনে হইতাছে আপনার মারে আপনিই খুন করেছেন, তাই এরকম পুলিশে আনতে ভয় পাচ্ছেন। আমি ওদের কথা শুনে কিছু বলতে যাব, হঠাৎ আমি ওই বাচ্চাকে আমার সামনে দেখতে পেলাম। বাচ্চাটা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। আমি দৌড় দিয়ে গিয়ে বাচ্চার গলা চিপে ধরলাম। আশেপাশের লোকজন আমাকে ঘিরে ধরলো। সবাই বলতে লাগলো, এই লোকটা পাগল, ওর মাকে বোধহয় মেরেছে, এখন আবার এই শিশু বাচ্চাটাকে মারছে, ওকে ধরে মার। তারপর কয়েকজন মিলে আমাকে ইচ্ছা মতো মারতে লাগলো। আমার এই দিকে হাত প্রচুর জ্বলছে, তার উপর এইভাবে মারতে তীব্র ব্যথায় আমি মাটিতে শুয়ে পড়লাম। দেখলাম বাচ্চাটা সবার মাঝখানে এসে আমার মুখে ইচ্ছা মতো লাঠি দিতে থাকে, কিন্তু কেউ সেটা খেয়াল করছে না। সবাই ইচ্ছা মতো আমাকে কিল ঘুষি দিয়ে চালিয়েই চলছে। মনে হচ্ছে আমি আর বাঁচবো না। আমার চারিদিকে ঝাপসা হয়ে এলো। চোখ মেলে দেখি আমি একটা ঘরের বেডে শুয়ে আছি, মনে হচ্ছে একটা হাসপাতালের কেবিনে। আমার মাথায় ব্যান্ডেজ করা ছিল আর মাথা খুব যন্ত্রণা হচ্ছিল, কিন্তু আমাকে হাসপাতাল কেবিনে নিয়ে এলো কে? পাশে ফিরে তাকিয়ে দেখলাম ওই রাতে দেখা করা বৃদ্ধ লোকটি বসে আছে। আমাকে বৃদ্ধ লোকটি বলে উঠল, এখন ঠিক আছো? আমি বললাম, হ্যাঁ ঠিক আছি, কিন্তু আপনি এখানে? বৃদ্ধ লোকটি বলল, তোমাকে দেখলাম কয়েকজন মারছিল, তারপর আমি তাদেরকে বলি বুঝিয়ে তোমাকে এখানে থেকে অ্যাম্বুলেন্স করে এখানে নিয়ে আসি। তোমাকে ওরা মারছিল কেন? আমি কাঁদতে কাঁদতে বললাম, ওই বাচ্চাটা আমার সব কেড়ে নিল, আমার মাকেও কেড়ে নিল, আমার সব শেষ করে দিল। বৃদ্ধ আমার কথা শুনে উচ্চস্বরে বলতে লাগলো, কি, তোমার মা মারা গেল কিভাবে? ওই বাচ্চাটা মেরে ফেলেছে। আমি বললাম, হ্যাঁ, আমার মা কোথায়? আমি আমার মাকে দেখতে চাই। পুলিশগুলোর মতো ওনার লাশটা আবার গায়েব হয়ে গেল না তো? বৃদ্ধ লোকটি বলল, গায়েব হয়ে যাবে মানে? আমি আর কথা না বলে নিশ্চুপ হয়ে সরে রইলাম। আমার মাথা ভীষণ যন্ত্রণা করছিল। হঠাৎ পাশের কেবিন থেকে আমি চিৎকার শুনতে পেলাম। দেখলাম বৃদ্ধ লোকটি সেখানে দৌড় দিয়ে গেল। আমি ভাবতে লাগলাম, হঠাৎ আবার কি হলো? আমি চাইছিলাম উঠে গিয়ে দেখি কি হচ্ছে, কিন্তু আমার পুরো শরীর ব্যথায় অবশ হয়ে গেছে। আমি উঠতে পারছিলাম না। আমার খুব ঘুম পেতে লাগলো। আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কারো ডাকে আমি জেগে উঠলাম। দেখলাম বৃদ্ধ লোকটি আমাকে ডাকছে আর বলছে, কি হলো? শুধু ঘুমালেই কি চলবে? খেতে হবে না? আমি বৃদ্ধ লোকটির কথা শুনে উঠে বসলাম। দেখলাম একটা থালাতে একটা শুকনো রুটি আর অল্প ভাজি সামনে আমার দিকে রাখলো। তারপর বললেন, খেয়ে নাও। ভাগ্যই এই খাবার ছিল, কিন্তু আমার কোনো খাবার ইচ্ছা নেই। আমি আমার মায়ের কথা ভাবছিলাম। আমার বাবা মাকে এখানে কেন ডাকতে গেলাম? যতই মায়ের কথা মনে করছিলাম ততই কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। হয়তো আমার বাবাকেও আমাকে ছেড়ে চলে গেছে। বৃদ্ধ লোকটি বলে উঠল, আমি বলেছিলাম তোমাকে ওই বাচ্চার রহস্য খোঁজার চেষ্টা করো, কিন্তু তুমি আমার কথা শুনলে না। তুমি যদি আমার কথা শুনতে তাহলে হয়তো তোমার মা বেঁচে থাকতো। আমি বললাম, আমি ওই বাচ্চাকে মারতে চাই। আমাকে কি করতে হবে বলুন? তোমাকে ওর বাবা মার আত্মাকে খুঁজতে হবে, যেইভাবেই হোক। যত কঠিন পথে আসে না, তোমাকে পার করতে হবে। আর এমন সময়ও আছে, তুমি ওই নরকের রাস্তা পার হবার সময় তোমার মায়ের আত্মাকেও দেখতে পারো। তুমি রাজি তো? আমি বললাম, কি বললেন? আমি আমার মাকে দেখতে পাবো? তাহলে এখনই নিন, আমি আমার মায়ের সাথে দেখা করতে চাই। প্লিজ নিয়ে চলুন আমাকে। বৃদ্ধ লোকটি বলল, তুমি এই অবস্থায় ওখানে যেতে পারবা না। আমি বললাম, হ্যাঁ পারবো, নিয়ে চলুন আমাকে। তারপর আমি রেডি। তারপর আমি বেড থেকে উঠে দাঁড়ালাম। তারপর বললাম, আপনি ডাক্তারকে বলুন আমি সুস্থ হয়ে গেছি আর এখন চলে যাচ্ছি। আর কত বিল হয়েছে জেনে নিন, আমি আমার কার্ড দিয়ে সকল বিল পরিশোধ করে দিব। বৃদ্ধ লোকটি আর আমি ডাক্তারকে বলে তারপর বিল পরিশোধ করে হাসপাতাল থেকে বের হয়ে গেলাম। রাত হয়ে গেছে। আমার মোবাইলটা হাতে ছিল না। আমি আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করে সময় জানলাম রাত 9টা বাজে। এত বাজলো কি করে?
আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম। তারপর বৃদ্ধ লোকটি বলল, আমার সাথে চলো। আমি বৃদ্ধ লোকটির সাথে চললাম। উনি চলতে চলতে দেখলাম একটা জঙ্গলে ঢুকে পড়লেন। চারিদিকটার দিকে তাকিয়ে ভীষণ ভয় করছিল। লোকটি আমাকে এখানে নিয়ে এলো কেন? কোনো বদমতলব নেই তো আবার? তারপর একটা জায়গায় এসে বলল, তুমি এইখানে বসো। আমি লোকটার কথা মতো বসে পড়লাম। হঠাৎ আমি জঙ্গলের ভিতরে কারো চিৎকার শুনতে পেলাম। বৃদ্ধ লোকটি মানা করার পরও আমি কৌতূহলবশত সেই দিকে গেলাম যেখান থেকে চিৎকারে আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমি দেখলাম কয়েকজন লোক লাইট জ্বালিয়ে মেশিন দিয়ে একটা লোকের হাত কাটছে। আমার ভয়ে প্রাণ বেরিয়ে এলো বলে। তারপর বৃদ্ধ লোকটি বলল, তোমার দুটো হাতও কাটতে হবে। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। মানে এ কি বলছেন? বৃদ্ধ লোকটির কথা শুনে আমার হাত পা কাঁপতে লাগলো। যাকে মেশিন দিয়ে হাত কাটা হচ্ছিল তার দিকে তাকিয়ে দেখলাম তিনজন লোক হাত কেটে নিয়ে কোথায় যেন চলে গেল। আর হাত কাটা মানুষটি মাটিতে গড়াগড়ি খেয়ে চিৎকার করে কাঁদছিল। দেখেই আমার গা শিউরে উঠল। আমি ভয়ক্ত কণ্ঠে বৃদ্ধ লোকটিকে বলতে লাগলাম, আমি এই কাজ করতে পারবো না। আপনি তো আমাকে আগেই বলেননি। আমি আমার দুই হাত কেটে ফেললে ওই বাচ্চাটাকে মারবো কিভাবে? আমার কথা শুনে বৃদ্ধ লোকটি রাগান্বিত চোখে আমার দিকে তাকালো। আমাকে বলতে লাগলো, আমি বলেছিলাম না তোমাকে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে? তাহলে প্রশ্ন করছে কেন? এই তো মাত্র শুরু। আমি বললাম, আশ্চর্য, সব কিছু ছেড়ে আমার হাত কেন কাটতে যাব? আমার দুই হাত কেটে নিলে তো আমি বাঁচতেও পারবো না, নির্ঘাত মারা যাব। তাহলে আমি ওদের আত্মাকে খুঁজবো কী করে? আবার প্রশ্ন, তুমি যদি এইভাবে প্রশ্ন করতে থাকো তাহলে আমি কিন্তু চলে যাব। তোমার আর সাহায্য করব না। তুমি তোমার চোখের সামনে আরও আপনজনদের মৃত্যু দেখতে পারবা, কিন্তু কিছুই করতে পারবা না। আমি ভাবতে লাগলাম, আমি এমনিতে আমার মায়ের শোকে বেঁচে থেকেও মরে গেছি, তাই দুইটা হাত দিয়ে কী আসে যায়? আমি আবার মায়ের খুনিকে মেরেই ছাড়বো। আমি ওই বৃদ্ধ লোকটার কথা মতো কাজ করেই যাই, না হলে হয়তো ওই বাচ্চাটাকে আমি মারতে পারবো না, আর আমার প্রতিশোধ পূর্ণ হবে না। আমি বললাম, আমি আপনার কথায় রাজি আছি, কিন্তু আপনি হয়তো জানেন না যে আমার হাতটা সকাল থেকে প্রচুর পরিমাপ জ্বলছে। আমার হাতে হঠাৎ একজনের নাম ভেসে উঠেছে। অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুই কমাতে পারছি না। বৃদ্ধ লোকটি বলল, আমি দেখছি তোমার হাতে কার নাম লেখা? আমার দুই হাতে তনয়ের নাম লেখা। তুমি কি জানো এই বাচ্চাটার নাম কি ছিল? আমি ভয়ে ভয়ে বললাম, তনয় ছিল নাকি? হ্যাঁ, তনয় নাম ছিল ওর। এটা ওর বাবা মা শরীফ লাবণ্য দেওয়ার নাম, কিন্তু ও অন্য নামেও থাকতে পারে। তবে যাই হোক, তোমার হাতে যেহেতু আগে থেকেই সমস্যা হয়েছে, তাহলে তোমার এই হাত কেটে ফেলে দাও, তাহলেই তো হয়ে যায়। আর কোনো কথা না বাড়িয়ে আসো আমার সাথে। শেষ কথাটা একটু ঝাড়ি দিয়েই বলল বৃদ্ধ লোকটি। শুরুতে ভালো ব্যবহার করলেও এখন মোটেও ভালো ব্যবহার করছে না লোকটি। আমার মনে একটা সন্দেহ জেগে উঠেছে, লোকটি কি সত্যিই বলছে? লোকটার কথা শুনে আমার একরকম কাজ করা মনে হচ্ছে ঠিক হচ্ছে না, কিন্তু আমি নিরুপায় হয়ে গেছি। যা হচ্ছে হোক, আমি বাচ্চা ছেলেটার যন্ত্রণায় হয়তো একদিন এমনিতেই মরে যাব। আমি দেখলাম লোকটি জঙ্গলের গভীরে ঢুকছে। আমার কাছে জায়গাটা বেশ অপরিচিত লাগছে। মনে হচ্ছে পৃথিবী ছেড়ে অনেক দূরে কোথাও চলে এসেছি। আকাশের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। দেখলাম আকাশে কোনো চাঁদ তারা কিছুই নেই। এটা কিভাবে সম্ভব? কোথায় যাচ্ছে আমি? হঠাৎ আমি দেখলাম চারজন লোক একটা মেয়েকে টেনে শিশিরে নিয়ে যাচ্ছে। মেয়েটির কান্না করছিল আর বলছিল, আমাকে প্লিজ ছেড়ে দিন, কিন্তু ওরা কোনো কথাই শুনছিল না। তারপর দেখলাম ওরা একটা বোন ফায়ারের সামনে এসে মেয়েটার চুল ধরে চুলগুলো সব পুড়িয়ে ফেললো। মেয়েটা চিৎকার দিয়ে কাঁদছিল। তারপর আমি যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম চারজনেই একসাথে মেয়েটার মাথা খেতে শুরু করলো। ভয়ে আমার আত্মা কেঁপে উঠলো। আমি বৃদ্ধ লোকটিকে বললাম, ওরা এইসব কী করছে? বৃদ্ধ লোকটি বলল, ওরা চারজন মস্কিষ্ট খেত মানুষ দূর থেকে মানুষদের ধরে এনে তাদের মাথা খায়, তারপর শরীরের বাকি অংশ পুড়িয়ে ফেলে। ওরা মানুষদের শুধু এখানেই ধরে আনে, কেননা এখানে তাদের বাঁচবার মতো কেউ নেই। হঠাৎ দেখলাম ওই চারজন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওরা মুচকি মুচকি হাসছে। আমি ভয়ে শিউরে উঠলাম। ওরা এইভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? আমি ওদেরকে এড়িয়ে বৃদ্ধ লোকটির সাথে সামনে এগিয়ে চললাম। বৃদ্ধ লোকটি একটা টর্চলাইটের হাতে আনমনে সামনে চলতে লাগলো। কোনো কথা বলছিল না। হঠাৎ আমি রনির ক্ষত বিক্ষত দেহ সামনে পড়ে থাকতে দেখে অবাক হয়ে গেলাম।
ও এখানে কি করে এলো? আমি ওর সামনে গেলাম। আমি সামনে যেতেই ওর লাশ জ্যান্ত হয়ে বলতে লাগলো, কিরে তুই চলে এসেছিস, চল বস, একসাথে গল্প করি। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। ওল্লা সেইভাবে জীবিত হয়ে কথা বলছে কি করে? আমি রনের কোনো কথা না শুনে ভয়ে ভয়ে সামনে যেতে লাগলাম। হঠাৎ রনির ভয়ঙ্কর কান্না করে বলতে লাগলো, আমি মরে গেছি বলে আমাকে কোনো পাত্তাই দিচ্ছিস না। আমি এইভাবে কতদিন আর একা বসে থাকবো বল? আমি মরে যাওয়ার পর আমার লাশকেও কবর দেওয়া হয়নি। আমার লাশকে চিবিয়ে খেচ্ছে ওই শয়তান বাচ্চাটা। আমি রনের কথা শুনে ভয়ে কেঁপে উঠলাম। বাচ্চাটা লাশ চিবিয়ে খাচ্ছে মানে? তাহলে গায়েব হয়ে যাওয়া লাশগুলো বাচ্চারা চিবিয়ে খেয়ে ফেলতো। কিন্তু এত কম সময় কিভাবে সম্ভব? হঠাৎ বৃদ্ধ লোকটি আমাকে বলতে লাগলো, কি হলো, দাঁড়িয়ে আসো কেন? চলো, যাবার পথে অনেক বাধা সৃষ্টি হবে, কিন্তু তুমি সেটা এড়িয়ে যাবে। যে কাজ করতে এসেছো চুপচাপ সেটা করে চলে যাও। আমি রনের দিকে না তাকিয়ে সামনে পা বাড়ালাম। জানি না কোথায় যাচ্ছে, কিন্তু জানি যে আত্মার খোঁজে বের হচ্ছি। হয়তো প্রমাণ নিয়ে বেঁচে ফিরতে পারবো না। তারপর দেখলাম বৃদ্ধ লোকটি একটা জায়গায় এসে বলল, এটা তোমার এই 2 হাত বলি দেওয়ার উপযুক্ত জায়গা, এখানে বসে পড়ো। একটু পর 3টা লোক আসবে হাত কাটার মেশিন নিয়ে। আমি বললাম, আমাকে আগে ওই বাচ্চাটার বাবা মায়ের আত্মাকে সাথে দেখা করান, তারপর আমি ওই বাচ্চাটাকে মারি, তারপর না হয় আমি হাত কাটবো। বৃদ্ধ লোকটি এবার রেগে গিয়ে বলল, তুমি কি ভাবছো আমি তোমাকে শুধু শুধু হাত কাটতে বলছি? তুমি ওদের আত্মাদের সাথে দেখা করতে চাও, কিন্তু ওদের দুজনের সাথে দেখা করতে তোমার এই 2টা হাত বলি দিতে হবে। না হলে ওরা এমনিতেই তোমার সাথে দেখা করতে আসবে না, কারণ ওরা তোমার কেউ নয়। তোমার ডাকে ওরা এত সহজে সাড়া দেবে না। কিন্তু তোমার মা যদি মারা গিয়ে থাকে, তাহলে তোমার মায়ের সাথে দেখা করতে পারবা অনায়াসে, কারণ তোমার মা তোমার সবচেয়ে আপনজন। তোমার এক ডাকে সাড়া দিবে। আমি বললাম, আমার মায়ের লাশটা আমি এখনও দেখিনি। আমার মায়ের লাশটা কি এখন আমার গাড়িতে আছে সেটাও আমি জানি না। শুধু আপনার কথায় সোজা এখানে এসে পড়লাম। আমার মনে হচ্ছে আমার একবার মায়ের লাশের সামনে যাওয়া উচিত ছিল। আমি এখন আমার মাকে ডাকতে চাই। আমাকে আমার মায়ের সাথে দেখা করিয়ে দিন। বৃদ্ধ লোকটি বলল, আগে ওই বাচ্চাটার মা বাবার সাথে দেখা করো, তারপর যে তোমার মাকে খুন করেছে তাকে মারো। না হলে মায়ের সামনে মুখোমুখি হয়ে কী জবাব দেবে? আমি বললাম, কখন হাত কাটতে আসবে ওরা? এই যে একটু পরে, তুমি এখানে বসে অপেক্ষা করো। আমি বৃদ্ধ লোকটার কথা মতো অনেকক্ষণ ধরেই বসে আছি। নিজের হাতকে বলে দিতে এইভাবে কোনোদিন অপেক্ষা করব সেটা আমি কখনোই স্বপ্নই ভাবিনি। তারপর দেখলাম 3জন লোক এসে আমার হাত দুটো একটা পাথরের মাধ্যমে রাখতে বলল। আমি ভয়ে কাঁপা হাত দুটো পাথরের মাধ্যমে রাখলাম। ওরা 3জনের মাধ্যমে 2জন আমাকে 2 দিক দিয়ে ধরে একজন আমার হাতে মেশিন চালিয়ে দিল। যন্ত্রণায় আমি চিৎকার দিয়ে উঠলাম। আমার হাতে ওই ধারালো অস্ত্রটা ধীরে ধীরে বিস্তৃত হচ্ছিল। আমি আর সহ্য করতে পারছিলাম না, যন্ত্রণায় ছটফট করছিলাম। ওরা আমার ডান হাতটা একটা মেশিনের সাহায্যে দ্রুত কেটে ফেললো। আমার হাত থেকে প্রচুর পরিমাপ রক্ত ঝরছিল। তারপর আমার বাম হাতটা চাইছিল, আমি হাতটার সামনে বাড়াইনি। আমি আমার ডান হাতের কাটার যন্ত্রণায় চিৎকার দিয়ে কাটছিলাম। ভাবতে লাগলাম, কী জন্য যে বৃদ্ধ লোকটার কথা শুনে আমি আমার হাতটা কেটে ফেললাম। আমি আমার জীবনে বড় ভুলটাই করে ফেলেছি। মনে হচ্ছে আমি আর বাঁচব না। হঠাৎই 3জন লোক জোর করে আমার বাম হাতটা পাথরে আবার মেশিন চালিয়ে দেয়। নিমেষেই কেটে ফেলে আমার তাজা 2টা হাত। তারপর ওরা ওই 2টা হাত নিয়ে বলল, আমরা আসছি। আমি মাটিতে শুয়ে থাকলাম, আকাশের দিকে তাকিয়ে আছি। আমার শরীর অবশ হয়ে যাচ্ছে। হয়তো আমি আমার জীবনে শেষ মুহূর্ত কাটাতে চলেছি। তারপর ওই বৃদ্ধ লোকটি আমার সামনে এসে বলল, উঠে পড়ো, তোমার এখন ওদের আত্মাকে ডাকতে হবে। এরা তো মাত্র শুরু, আরও অনেক কাজ করতে হবে। আমি বললাম, সেটা হয়তো আর সম্ভব হবে না। আমার পুরো শরীর অবশ হয়ে যাচ্ছে, হয়তো আমি আর বাঁচতে পারবো না। বৃদ্ধ লোকটি বলল, কি বললে? তোমাকে উঠতেই হবে, কারণ তোমার হাতে ওই বাচ্চাটা মরবে। না হলে কেউই ওকে মারতে পারবে না। তোমাকে শুরুতেই হেরে গেলে চলবে না, আরও ভয়ঙ্কর কঠিন রাস্তা তোমাকে পাড়ি দিতে হবে। আমি ধীরে ধীরে বলতে লাগলাম,
আমার হাত তো আর নেই। আমার হাতে ওই বাচ্চাটা কীভাবে মরবে? তোমার হাত তো তুমি আবার পেয়ে যাবে। ওই 2 হাত বলে দেওয়া শুধু ওদেরকে ডাকার জন্য। আমি বৃদ্ধ লোকটার কথা শুনে অবাক হয়ে গেলাম আর বললাম, আপনি আমার সাথে ঠাট্টা করছেন নাকি? আমার হাত আবার পাবো মানে? আমি বলেছি না তোমার হাতে ওই বাচ্চাটা মরবে? তো চুপচাপ দেখে যাও শেষ পর্যন্ত কি হয়, তারপর তুমি নিজেই বলবে আমি যা বলেছি সব ঠিক বলেছি। আমি বললাম, আপনি এখন আমাকে বললেন না, কিভাবে জানেন আপনি সব কিছু? কীভাবে জানলেন যে এখানে ওদের আত্মাকে পাওয়া যাবে আর আমার হাতেই ওই বাচ্চাটা মরণ হবে? বৃদ্ধ লোকটি তখন ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, কারণ আমি নিজেই তো একটা আত্মা। আমার বৃদ্ধ লোকটির কথা শুনে চারিদিকে আবছা আলো নেমে এলো। আমার শ্বাস নেওয়া ধীরে ধীরে বন্ধ হতে লাগলো। আমি চোখের সামনে আর ওই বৃদ্ধ লোকটাকে কোথাও দেখতে পারছিলাম না। উনি আমাকে না বলে কোথায় চলে গেলেন? আর তিনি শেষে কী কথা বললেন? তিনি কি সত্যি একটা আত্মা ছিলেন? হয়তো উনি আমাকে মারার জন্যই মিথ্যা কথা বলে এখানে নিয়ে এসেছেন। কিন্তু কী কারণে করলেন এইসব উনি? সব ছেড়ে আমার হাত কেন কাটতে গেলেন? আমার বাবা নিখোঁজ, মা মারা গেছে, আমাকে পেলে এতটা কষ্ট দিয়ে মারার জন্য? রাগে দুঃখে আমি আকাশের দিকে তাকিয়ে মৃত্যুর অপেক্ষা করছিলাম। হঠাৎ আমার সামনে একজন দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠলাম। তিনি হাওয়ায় ভেসেছিলেন, আর একটু সামনে আসতেই আমি ওনার মুখ দেখতে পেলাম। আমি তার মুখ দেখে অবাক হয়ে গেলাম। উনি তো আমার মা। আমি আমার মাকে দেখে খুব খুশি হয়ে গেলাম। আমার মা আমার সাথে দেখা করতে এসেছে, কিন্তু খুশি মনে নয়। দেখলাম ওনার চোখে মুখে বিরক্তর ছাপ দেখা যাচ্ছিল। মা আমাকে বলতে লাগলো, তুই একে করলি বাবা? ওই বৃদ্ধ শয়তানকে তোর হাত দুটো দিয়ে দিলি? তোর কি একটু মনে হলো না যে উনি তোর হাত কেন কাটতে চাইছে? আমার কথা বলতেই কষ্ট হচ্ছিল, তবুও ধীরে ধীরে কান্না ভরা কণ্ঠে বলতে লাগলাম, কি করে জানবো মা? আমি তো শুধু তোমাকে দেখতে চেয়েছিলাম। উনি বলেছিলেন তোমার সাথে একবার দেখা করবে, তাই আমি ওনার সব কথা শুনতে থাকি। এখন বুঝতে পারছি ওই বৃদ্ধ লোকটি মানুষ ছিল না, একটা দুষ্ট আত্মা ছিল। আমার মনে হচ্ছে আমি এখন আর বাঁচতে পারবো না। আমি তোমার কাছে ফিরে আসছি মা। মা ধমকের সুরে বলতে লাগলো, চুপ কর, কী বলছিস এইসব তুই? তোর কিছুই হবে না। তোর বাবা একা আছে, ওনার কাছে যা। উনি তোকে খুঁজতে হাসপাতালে গেছিলেন। আমি আর কথা বলতে পারছিলাম না। আমি চুপচাপ শুয়ে রইলাম। হঠাৎ দেখি আমার মা আমার সামনে এসে আমাকে উঠে দাঁড়া করলেন। আমি খেয়াল করলাম মা আমাকে ধরার পর আমি আমার শক্তি পুনরায় ফিরে পাচ্ছি। আমি একটা অদ্ভুত শক্তি অনুভব করছিলাম, যে শক্তি আমাকে ধীরে ধীরে আবার বাঁচিয়ে তুলছে। তারপর আমার মা আমাকে বলতে লাগলেন, তোকে ওই বাচ্চাটাকে মারতে হবে বাবা, তোকে উঠে দাঁড়াতে হবে। তুই তোর বাবাকে নিয়ে আবার এই জায়গায় আয়। ওই বাচ্চার বাবা মার আত্মার সাথে দেখা কর। ওই বাচ্চার বাবা মার আত্মা সব কিছু জানে বাবা, যে ওর মরণ কিভাবে হবে। আমি বললাম, কি করে মা? ওই বাচ্চাটাকে আমি কিভাবে মারবো? আমার 2টা হাত যে আর নেই। মা বললেন, আমি আর কথা বলতে পারবো না বাবা, আমার সময় শেষ হয়ে গেছে। তারপর দেখলাম মা ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলেন। হঠাৎ মাকে আর আমি দেখতে পারছিলাম না। আমি জঙ্গল থেকে বের হওয়ার জন্য ঘুরে ঘুরে হাঁটতে লাগলাম আর ভাবতে লাগলাম, ওই বৃদ্ধ লোকটি আমার হাত কেন কেটে নিয়ে গেল? কী রহস্য থাকতে পারে এখানে? আর উনি একটা আত্মা হবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তারপর আমি সামনে একটা বনফায়ার দেখতে পেলাম। হয়তো এটার আলোয় চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমি ধীরে ধীরে সামনে যেতে লাগলাম। হঠাৎ দেখলাম একটা বৃদ্ধ মহিলা একটা 10-11 বছরের মেয়েকে হাত টেনে বেঁধে নিয়ে আসছে। উনি মেয়েটাকে এইভাবে নিয়ে এলেন কেন? আমি দেখলাম ওই বৃদ্ধ মহিলাটা ওই মহিলার মেয়েটাকে একটা গাছের সাথে বেঁধে রাখলেন। আমি কি হচ্ছে তা দেখার জন্য একটা গাছের পেছনে লুকিয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমি ওই 4 জন মস্তিষ্ক খেত মানুষকে দেখে চমকে উঠলাম। ওরা এই বৃদ্ধ মহিলাটাকে কে যেন বলছিল। তারপর দেখলাম ওরা ওই বৃদ্ধটাকেও কিছু টাকা হাতে দিল। তারপর ওই বৃদ্ধটি সেখান থেকে চলে যেতেই লাগলো। আমি দেখলাম ওই মস্তিষ্ক খেত মানুষগুলো সেই মেয়েটার চুলগুলো পুড়িয়ে দিল। তারপর আগুন বন্ধ করে তারা 4 জন মেয়েটার মাথা কামড়ে খেতে শুরু করলো। যন্ত্রণায় ছটফট করে মেয়েটা মারা গেল। তারপর তারা মেয়েটার লাশ ধরে আগুনের ভিতর ছুঁড়ে ফেললো। আমার তা দেখে ভীষণ কষ্ট হচ্ছিল। কিভাবে
ওরা একটা মানুষের মাথা চিবিয়ে খাচ্ছে। আমি ওদেরকে এড়িয়ে চুপচাপ সামনে যেতে লাগলাম, যেন ওরা আমাকে দেখতে না পায়। আমি কিছু দূর যেতেই ওই বৃদ্ধ লোকটি দেখতে পেলাম। দেখলাম উনি দাঁড়িয়ে কাঁদছিলেন। আমি সামনে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম, এ কী করলেন আপনি? আপনি একটা মেয়েকে তুলে এনে ওদের কাছে দিয়ে দিলেন, তাও কিছুমাত্র টাকার জন্য? বৃদ্ধটি আমার দিকে তাকালেন, তারপর কান্না ভরা কণ্ঠে বলতে লাগলেন, আমার মায়া অনেক বড় অসুস্থ হয়েছে বাবা। কি কর্ম কও, মেলা টাকার দরকার আসছিল। ওরা আমার কইছিল ওরা একটা মায়া আইনা দেওয়ার পর 5,000 টাকা দিব। তাই আমি আমার বোনের মায়ারে ভোলাইয়া বালাইয়া এখানে আয়না ওদের হাতে তুইলা দিছি। আমি বললাম, বেশ করেছেন, লজ্জা করে না আপনার? নিজের মেয়েকে বাঁচানোর জন্য আপনার বোনের মেয়েকে এইভাবে ওদের হাতে তুলে দিলেন। বৃদ্ধটি কাঁদতে কাঁদতে বলল, এখন বুঝতে পারছি বাবা, আমি বড় ভুল কইরা ফেলাছি। এখন আমার বোনের কাছে গিয়া কি জবাব দেবো? হঠাৎ দেখলাম ওই 4 জন মস্তিষ্ক খেকো মানুষ আমার দিকে তাকিয়ে আছে। তাদের মধ্যে একজন বলল, আমাদের একটা বাচ্চা মেয়ের মাথা খেয়ে খিদা মেটেনি, চল আমরা ওর মাথা খেয়ে ফেলি। এই বলে ওরা আমার কাছে তেড়ে আসতে লাগলো। আমি তাদের এইভাবে আসতে দেখে ভয়ে কেঁপে উঠলাম। তারপর ওই বৃদ্ধকে বললাম, চলুন এখান থেকে। ওই বৃদ্ধটি আমার সাথে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে একসময় আমি এই জঙ্গলের বাইরের রাস্তায় এসে পড়লাম। এসে এক জায়গায় দাঁড়িয়ে হাঁপাচ্ছে লাগলাম। তারপর দেখলাম বৃদ্ধটি আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আমাকে দেখতে লাগলো, তোমার হাত কই গো বাবা? আমি বৃদ্ধ লোকটিকে ঘটনা কোনো কিছুই বললাম না। আমি শুধু বললাম, আমার একটা অ্যাক্সিডেন্টে 2 হাত চলে গিয়েছে, আমার এখন হাসপাতালে যেতে হবে। আমার কথা শুনে দেখলাম বৃদ্ধটি কিছু অবাক হয়ে গেল। তারপর দেখলাম উনি রাস্তার উল্টো দিকে কোথাও চলে যেতে লাগলেন। আমি আরও কিছু দূর সামনে যেতেই ওই হাসপাতালটা দেখতে পেলাম। আমি ধীরে ধীরে ওই হাসপাতালে যেতে লাগলাম। সারা শরীর ব্যথা করছিল প্রচুর। আমি হঠাৎ হাসপাতালে ঢোকার সময় আমি বাবাকে দেখতে পেলাম। উনি ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে থেকে টাকা গুনছিলেন। আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে বললেন, এ কি হয়েছে বাবা, তোর হাত কই? আমি বললাম, অনেক বড় বিপদে ফেসে গিয়েছিলাম আব্বু, আমার 2টা হাত চলে গিয়েছে। কি বলছিস তুই? কি বিপদ হয়েছে তোর? আমি বাবার কথায় জবাব দিলাম না। বাবা কাঁদতে কাঁদতে আমাকে বলতে লাগলেন, এদিকে তোর মাকে খুঁজে না পেয়ে পাগল হয়ে যাচ্ছি, কোনো খোঁজ খবর নেই। আমার মোবাইলটা চুরি হয়ে গেছে। আর এ তোর কি হয়ে গেল বাবা? তোর মা তোর তো এই অবস্থার কথা শুনে টেনশনে হার্ট অ্যাটাক করবে। আমি বাবার কথা শুনে ভাবতে লাগলাম, বাবা এই কথা বলল কেন? তার মানে বাবা জানে না যে আমার মা মারা গেছে, কিন্তু ওনার তো জানার কথা সব। তাহলে আমার মায়ের লাশ কি আমার বাবা দেখতে পায়নি? আমি বাবাকে মায়ের কথা কিছুই বললাম না। জানি উনি শুনে হয়তো কষ্টে ছটফট করতে থাকবেন। আমি আগে সুস্থ হয়ে নেই, তারপর বাবাকে পুরো ঘটনা খুলে বলবো। হঠাৎ আমার মাথা ভীষণ ঘুরতে লাগলো। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। তারপর বাবা আমাকে ধরে নিয়ে গিয়ে আশেপাশে ডাক্তারকে চিৎকার দিয়ে ডাকতে লাগলেন। তারপর কয়েকজন নার্স এসে আমাকে ধরে একটা বেডে শোয়ালেন। আমার শরীর আবার অবশ হয়ে যাচ্ছিল, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তারপর আমার সামনে একটা ডাক্তার এসে বলল, কি হয়েছে ওর হাত দুটা কোথায়? আমার বাবা কান্নার ভঙ্গে কলটে বলতে লাগলো, জানি না ডাক্তার, এসে বলছে কোনো বিপদ থেকে এসেছে ও। ডাক্তার আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলতে লাগলো, কিছুক্ষণ আগেই তো ও এখানে ভীষণ চোট পেয়ে এসেছিল, তখন তো ও 2টা হাতে ছিল, কিন্তু এই অল্প সময়ের মধ্যে কি হয়েছিল? তারপর তিনি আমার হাতের দিকে তাকে বলতে লাগলেন, হাত দুটো কেটে গেছে প্রায় কোনোই পর্যন্ত, কিন্তু আশ্চর্য ব্যাপার, ওর রক্ত পুরোপুরি শুকিয়ে গেছে। এটা কি করে সম্ভব? বাবা বললেন, যা করার তাড়াতাড়ি করুন ডাক্তার। তারপর ডাক্তার বললেন, ওকে এখনই অপারেশন থিয়েটারে নিয়ে যাও। তারপর আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে অপারেশন টেবিলে শোয়ানো হলো। আমি শোয়ার সাথে সাথে হঠাৎ দরজার সামনে তাকিয়ে ভয়ে কেঁপে উঠলাম। দেখলাম একটা নার্স, যার কোলে ওই খুনি বাচ্চারা বসে আছে। আমি চিৎকার দিয়ে বলতে লাগলাম, নামান ওই বাচ্চাকে, ও একটা খুনি। নার্স বলল, কি বলছেন, কে খুনি? এটা তো আমার ছেলে। আমি বললাম, মিথ্যা কথা বলবেন না, সত্যি করে বলুন, ওকে এখানে নিয়ে এলেন কেন? তারপর ডাক্তার ধমকের সুরে ওই নার্সকে বলতে লাগলো,
কি হচ্ছে এইসব? আর তুমি এই বাচ্চাকে নিয়ে এইভাবে দাঁড়িয়ে আসো কেন? ওকে রেখে তাড়াতাড়ি যন্ত্রপাতি নিয়ে আসো, কোনো দেরি করবে না, জলদি যাও। নার্সটি যেতে থাকলে হঠাৎ দেখলাম উনি চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলেন। আমি দেখলাম ওই বাচ্চারা নার্সটির গলা টিপে ধরেছে। বাচ্চাটি নার্সটির গলা টিপে ধরে নার্সটির চিৎকার দিয়ে মেঝেতে গড়াগড়ি খেতে লাগলো। আমি দেখলাম নার্সটির মুখ মুহূর্তেই নীল হয়ে যেতে লাগলো। সবাই সেই দৃশ্য দেখে চিৎকার দিয়ে সেই বাচ্চাকে ধরতে লাগলো। আমার পাশে থাকা ডাক্তারটা বলল, এই বাচ্চাটা এসব কী করছে? ওর এত শক্তি আসলো কিভাবে? সবাই ওই বাচ্চাকে ধরো। আমি ভাবলাম, যেহেতু সবাই বাচ্চাটার আসল রূপ দেখেছে, তাহলে হয়তো আজকে এক্ষুনি বাচ্চাটার শেষ দিন হবে। আমি অপরের টেবিল থেকে নেমে টিচারের রুমের থেকে বের হলাম। কি হচ্ছে তা দেখার জন্য চোখ বুঝলাম। দেখলাম পুরো হাসপাতালে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। ডাক্তারসহ আশেপাশের লোকজন বাচ্চাটাকে নার্সের গলা থেকে ছোটানোর জন্য ঘিরে ধরলো, কিন্তু কেউ ছোটাতে পারছিল না। তারপর দেখলাম আমার বাবাও ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। দেখতে দেখতে অনেক বড় বিকটাসী একটা শব্দ সৃষ্টি হলো। উপরতলা থেকে অনেক লোক নিচে নেমে আসতে লাগলো। আফসোস হচ্ছিল আমার দুটি হাত নেই, না হলে আমি ওদের সাথে যোগ দিতে পারতাম। আজকে যেহেতু এত মানুষ দেখতে পাচ্ছি, তাহলে আজকে বাচ্চাটা শেষ পর্যন্ত দেখতে পারবো আমি। সবাই হয়তো মেরে ফেলবে এই বাচ্চাটাকে। প্রচণ্ড রকমের শব্দ আর অনেক ভিড় জমে যাওয়াতে ওই নার্সের সাথে কী হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। সবাই বলতে লাগলো, এই বাচ্চাটা মানুষ নয়, ওকে মেরে ফেলো। ওকে আবার কান্না করছিল। আমি আমার বাবাকে ডাকতে লাগলাম, কিন্তু বাবা শুনছিলেন না। আমার মনে হচ্ছিল ওই নার্সটার মনে হয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই কারণে হয়তো সবাই ওই বাচ্চাটাকে উপর খেপে গিয়েছে। ওরা বুঝতে পেরেছে যে বাচ্চারা মানুষ নয়, কোনো ভয়ঙ্কর শয়তান। হঠাৎ দেখলাম হাসপাতালে পুরো ফ্লোরে লাইট একসঙ্গে নিভে গেল। মুহূর্তে চারিদিকে অন্ধকার হয়ে গেল। আশেপাশে সবাই ছোটাছুটির আওয়াজ শুনতে পাচ্ছিলাম। হঠাৎ অন্ধকার হয়ে যাওয়াতে সবাই কিছুটা চুপ হয়ে গেল। আমি আমার বাবাকে ডাকতে লাগলাম, কিন্তু বাবা তখনও জবাব দিচ্ছিলেন না। সবার কথা বলার আওয়াজে ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। কেউ আর কথা বলছিল না। আমি ধীরে ধীরে এক পা করে এগোতে লাগলাম। আশেপাশে কোনো আলোর ব্যবস্থা ছিল না, তাই কাউকে আমি দেখতেও পাচ্ছিলাম না। হঠাৎ সবাই এত নিশ্চুপ হয়ে গেল কেন? তারপর একটা কথা ভেবে আমি ভয়ে শিউরে উঠলাম। পুরো ফ্লোরে লাইট এইভাবে নিভে যাওয়া তো কোনো কথাই নয়, তাও আবার এত বড় হাসপাতালের ভিতরে। তাহলে বাচ্চারা তার মরণ খেলা শুরু করার জন্য এসব করেনি তো? আমি ভয়ে কাঁপতে লাগলাম। আমি চিৎকার দিয়ে বাবাকে ডাকতে লাগলাম, কিন্তু বাবা কেন? কেউ এই কোনো শব্দ করছিল না। হঠাৎ আমি ওই ভয়ঙ্কর কুপিয়ে মারার শব্দের আওয়াজ শুনতেছিলাম। শব্দটা শুনে আমার কলেজা কেঁপে উঠল। কোথায় থেকে যেন আমার মুখে রক্তের ছিটা পড়তে লাগলো, কিন্তু কাকে মারা হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। শুধু ওই ভয়ঙ্কর কুপিয়ে মারার শব্দ ছাড়া আমি আর কোনো শব্দ শুনতে পারছিলাম না। প্রচুর পরিমাপ ওই শব্দ শোনা যাচ্ছিল। মনে হচ্ছে একসঙ্গে অনেক মানুষ মারা হচ্ছে। থরথর করে কাঁপতে কাঁপতে আমি কোনোরকম ধীরে ধীরে এগোতে থাকলাম। ভয়ে ক্রমেই ঘামছিলাম আমি। আমার বাবাকে কয়েকবার চিৎকার দিয়ে ডাকলাম, কিন্তু বাবার কোনো সাড়া শব্দ দিচ্ছিল না। চিৎকার দিয়ে কাঁদতে থাকলাম আমি। হয়তো মায়ের মতো আমি আজ বাবাকেও হারিয়ে ফেলবো, কিন্তু আমি কি বাঁচতে পারবো আজ? বিড়বিড় করে বলতে লাগলাম, আমার কিছু হবে না, আমাকে ওই বাচ্চারা মারবে না। আমি বিড়বিড় করে কথা বলতে বলতে হাঁটতে লাগলাম। হঠাৎ আমার কাঁধে কেউ হাত রাখলো। আমি ভয়ে কেঁপে উঠলাম। তার পিছন থেকে বাবার কণ্ঠে একজন বলে উঠল, তাড়াতাড়ি চল এখান থেকে। তারপর বাবা আমাকে ধরে কোনোরকম হাসপাতালের বাইরে নিয়ে এলো। বাইরে আসার পর আমি বাবাকে বলতে লাগলাম, আব্বু তুমি এতক্ষণ কোথায় ছিলে? এত ডাকার পরও সাড়া দিচ্ছিলে না কেন? দেখলাম বাবার মাথা নিচু করে হাঁপাচ্ছিল। মনে হচ্ছে ভীষণ পরিমাপ ভয় পেয়ে আসছেন তিনি। কিছুক্ষণ পর বাবা দম নিয়ে ধীরে ধীরে বলতে লাগলেন, কোথায় তুই? আমাকে ডাকছিলি, আমি তো তোকে কোনো আওয়াজই শুনতে পাইনি। হঠাৎ তোকে সামনে দেখতে পেয়ে ধরে বাইরে নিয়ে এলাম। আমি বাবার কথা শুনে অবাক হয়ে গেলাম। বাবা কিছুই শুনতে পাইনি মানে? এটা কি করে সম্ভব? হঠাৎ আমি হাসপাতালে 2 তলা থেকে কিছু একটা পড়ে যেতে দেখলাম। আমি আর বাবা দৌড়ে সামনে গিয়ে দেখি একটা ডাক্তারের
কাটা মুন্ড পড়ে আছে, চোখগুলো উপরে বের করে ফেলেছে, চোখগুলো উপরে বের করে ফেলা হয়েছে। আমার বুকে টকবক উত্তেজনা বেড়েই চলছে। বাচ্চারা হয়তো এবার পুরো হাসপাতালকে কবর বানিয়ে ফেলবে। আমার বাবা ওই কাটা মুন্ডতে দেখার পর ওই কাটা মাথাতে দেখার পর বুকে হাত মাটিতে বসে পড়লেন, বলতে লাগলেন, আমার বুকে ভীষণ যন্ত্রণা হচ্ছে মুস্তাফিজ, আমি মনে হয় আর বাঁচতে পারবো না। আমি বললাম, এসব কি কথা বলছো আব্বু? তুমি কি মায়ের মতো আমাকে ছেড়ে চলে যাবে? দেখলাম আমার কথা শুনে বাবার চোখে জল এসে গেল। ভাবলাম আমি মুখ ফসকে মায়ের কথা বলে ফেলছি, হয়তো এবার মায়ের কথা শুনে উনি আরও কষ্টেই মারা যেতে পারেন। এখন আমি কি করব? আমার বাবা বলতে লাগলেন, তোর মা ছেড়ে গেছে মানে? তোর মা কোথায় গেছে? আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থেকে কাঁদতে লাগলাম। বাবা হয়তো আমার কান্না দেখে বুঝে গেছেন মা আর নেই। আমাকে বলতে লাগলেন, কি হয়েছে, কথা বলছিস না কেন? তোর মা কোথায়? আমি বললাম, মা মারা গেছে। বাবা বললেন, কি বলছিস তুই এইসব? তোর মা মারা গেছে? আমি ঠিক বলছি আব্বু, মাকে ওই খুনি বাচ্চাটা মেরে ফেলেছে। ওনার লাশ কোথায় আছে আমি এটাও জানি না। হয়তো বাকি সবার মতো মায়ের লাশও গায়েব হয়ে গেছে। বাবা কোনো কথা না বলে চুপচাপ মাথায় হাত দিয়ে বসে রইলেন, হয়তো গভীরভাবে আঘাত পেয়েছেন তিনি। আমি বাবাকে বললাম, আমাকে এই বাচ্চাটাকে মারতে হবে। ওর বাবা মার আত্মার জানে কিভাবে আমি ওকে মারব। আমার মা আমাকে বলেছে, চলো আমার সাথে, আমার প্রতিশোধ পূর্ণ করতে হবে। হঠাৎ আমি দেখলাম প্রচুর পরিমাপ রক্তই হাসপাতালে গেট দিয়ে বের হতে লাগলো। এত রক্ত কিসের? তাহলে ওই বাচ্চারা হাসপাতালে থাকা সব মানুষকে মেরে ফেলেছে তো? আমি বাবাকে বললাম, আব্বু ওঠো, আমাদের এখনই যেতে হবে। এভাবে বসে থাকলে হবে না, যে কোনো কঠিন পরিস্থিতিতে আমাদের উঠে দাঁড়াতে হবে। দেখলাম আমার কথা শুনে আব্বু উঠে দাঁড়িয়ে বললেন, আমি ওই শয়তান বাচ্চাটাকে মারতে চাই, আমি ওকে ছাড়বো না। আমি বললাম, ওকে কোনোভাবেই আমরা মারতে পারবো না আব্বু, আমাদের ওর বাবা মার আত্মার সাথে দেখা করতে হবে, ওরা জানে ওর মৃত্যুর রহস্য কী। বাবা বললেন, কোথায় খুঁজবো ওদের আত্মাকে? আমি বললাম, সামনে একটা জঙ্গল আছে, আমি চিনি, আমার সাথে চলো। আমার মা একটা জায়গায় আমাকে দাঁড়াতে বলেছিলেন। হঠাৎ দেখলাম ওই বাচ্চারা হাসপাতালের গেট ধরে হাতে মস্কো বড় একটা কাটারি মাটিতে ঘষিয়ে এইদিকে আসছিল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বাবাকে বললাম, আব্বু চলো, এখানে ওই বাচ্চাটাকে এদিকে আসছে। আমি আর বাবা তখন দৌড় দিয়ে ওই জঙ্গলে ঢুকলাম। আমি সোজা চলতে লাগলাম যেখানে আমার মা আসতে বলেছিল। আমি জানি আমার মায়ের আত্মা আমার সাথে আবার দেখা করবে। আমি বাবাকে বললাম, তুমি আমার পিছনে চলতে থাকো। বাবা নিশ্চুপভাবে আমার সাথে চলতে লাগলেন। আমি ধীরে ধীরে সামনে এগোতে থাকলাম। আমার আবার মনে হতে লাগলো আমি পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে এসেছি। আকাশের দিকে তাকিয়েও দেখলাম চাঁদ আর তারা কিছুই নেই। তবে আর যাই হয়ে যাক না কেন, আমি ওদের আত্মাকে খুঁজে বের করেই ছাড়বো। আর মৃত্যু দেখবো না আমি। কিন্তু এটা ভেবে পাচ্ছি না যে আমি আর আমার বাবা ওই মৃত্যুর কূপ থেকে বের হলাম কি করে, আর আমি এইভাবে বারবার বেঁচে যাচ্ছি কেন? বাচ্চাটাকে আমাকে কেন মারছে না? আমি সামনে চলতে চলতে হঠাৎ একটা লোককে বসে থাকতে দেখলাম। উনি পিছনে ঘুরে বসেছিলেন। হঠাৎ সামনে ঘুরতেই আমি দেখতে পেয়ে ভয়ে চমকে উঠলাম। উনি তো আমাদের বাড়িওয়ালা আমিন ভাই। উনি আমাকে দেখে বলতে লাগলেন, সব আমার জন্যই হয়েছে। আমি ওদের ভাড়া দিয়েছিলাম, বাসায় থাকতে দিয়েছিলাম, কিন্তু ওরা আমার পুরো বাড়িকে কবর বানিয়ে দিল। আমাকে ভীষণ কষ্ট দিয়ে মেরে ফেললো ওই বাচ্চাটা। আমি ওদেরকে এইভাবে কথা বলতে দেখে ভীষণ ভয় পেয়ে গেলাম। আমার বাবা বলতে লাগলেন, উনি কে কথা বলছিলেন? আমি বললাম, চলো এখান থেকে, পরে বলছি। তারপর আমি আর বাবা আমিন ভাইকে এড়িয়ে কিছুটা দূরে সামনে যেতেই ওই মস্তিষ্ক খেকো মানুষগুলো দেখতে পেলাম। মনে হচ্ছে ওরা আমার আসার অপেক্ষায় করছিল। ওরা ভয়ঙ্কর হাসি দিয়ে আমাকে বলতে লাগলো, কোথায় পালিয়ে গিয়েছিলি? কিন্তু এবার তো আর পালিয়ে বাঁচতে পারবি না। ওদের কথা শুনে আমার ভয়ে আত্মা কেঁপে উঠলো। ওরা আমার বাবাকে ধরে নিচে শোয়ালো। বাবা চিৎকার দিয়ে বলতে লাগলো, কে তোরা এইসব কেন করছিস? কিন্তু ওরা কোনো কথার জবাব না দিয়ে আমাকে আর বাবাকে ধরে আগুনের সামনে নিয়ে যেতে লাগলো। চার মস্তিষ্ক খেত মানুষগুলো আমাকে একটা গাছের সাথে দড়ি দিয়ে বাঁধলো। তারপর বাবাকে বলল, তোর মুন্ডটা আগে খেয়ে নেই, তারপর
ওই পোলার। তারপর দেখলাম বাবা ওদের একজনের গায়ে সজোরে আঘাত করলো, কিন্তু ওদের তো কিছুই হলো না। উল্টো আমার বাবা হাত ধীরে ধীরে নীল হতে লাগলো। বাবা যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠলো। ওরা বলতে লাগলো, কি ভেবেছি তুই এইসব করে পার পেয়ে যাবি? যতই চেষ্টা করিস না কেন, আজ তোর মরতে নিশ্চয়। তারপর ওরা বাবার চুলগুলো আগুনে পোড়াতে যাবে, ঠিক তখন বিকট চিৎকারে ওরা থেমে গেল। আমি সেই ভয়ঙ্কর চিৎকার শুনে ভীষণ ভয় পেয়ে গেলাম। আমি পাশে ফিরে চেয়ে দেখলাম এত সেই বৃদ্ধ লোকটি, উনি এখানে। তার মানে উনি আবার এ চার মুখকে কেমন মানুষের সর্দার নয় তো? বৃদ্ধ লোকটি ওদের বলতে লাগলো, কি করছো তোমরা এইসব? ওদের ছেড়ে দাও, না হলে তোমাদের কি হাল হবে সেটা তো বুঝতেই পারছো। ওরা বলল, আমার ভীষণ খিদা পেয়েছে, আমাদের খাবার দাও, তাহলে আমরা ওদের ছেড়ে দেব। বৃদ্ধ লোকটি তারপর ওদের কথা শুনে কোথায় জানি চলে গেল। তারপর কিছুক্ষণ পর একটা 10-11 বছরের ছেলেকে কোলে করে নিয়ে এসে ওদের সামনে রেখে বলল, এই নে, ওকে আমি ইঞ্জেকশনের মাধ্যমে অজ্ঞান করে নিয়ে এসেছি। এখন তোরা ওর মাথাটা খেয়ে তেমন অসুবিধা হবে না। আজকের মতো ওর মাথা খেয়ে ওদের খেদা মেটা। আর ওরা আমার লোকজন, ওদের এখনই ছেড়ে দে। ওরা তারপর আমাকে আর বাবাকে ছেড়ে দিল। আমি ছাড়া পেয়ে সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটি বলতে লাগলাম, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আর আপনি আমাকে তখন কি বলেছিলেন? আপনি কেন মানুষ নন, একটা আত্মা? বৃদ্ধ লোকটি বলল, হ্যাঁ আমি আত্মা, কিন্তু আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, বরং ওই বাচ্চাটাকে মারতে আমি তোমাকে সাহায্য করেছি। আমি বললাম, সাহায্য? আমার 2টা হাত কেটে নিয়ে আপনি আমাকে সাহায্য করেছেন? বৃদ্ধ লোকটি বলল, আমি তোমার 2টা হাত কি নিজের জন্য কেটেছি? আমি তোমার 2টা হাত কেটেছি একমাত্র ওই বাচ্চাটার বাবা মার আত্মাকে ডাকার জন্য। ওরা তোমার ডাকে এত সহজে সাড়া দিবে না, কিন্তু তোমার হাত কেটে যাওয়াতে যেহেতু তুমি এতটা আফসোস করছো, তাই আমি সেই ব্যবস্থাই করে এসেছি। তারপর উনি তার থলে থাকা হাতের মতো একটা জিনিস বের করে বলল, এটা নকল হাত, এগুলো লাগিয়ে নাও। আমি বললাম, নকল হাত মানে? এটা আমি কিভাবে ব্যবহার করব? তুমি একবার তোমার হাতের সাথে লাগিয়ে নিয়ে দেখো, তারপর বুঝতে পারবা এটার ক্ষমতা। তারপর উনি আমার হাতের সাথে ওই নকল 2টা হাত লাগিয়ে দিলেন। তারপর 2টা হাত লাগানোর সাথে সাথে আমি এক অদ্ভুত রকমের শক্তি ফিল করছিলাম। হাতগুলোর দিকে চেয়ে দেখলাম মনে হচ্ছে এগুলো সিনেকনের তৈরি। আমি দেখলাম আমি ওই হাতের আঙ্গুলগুলো নড়াতে পারছিলাম, একেবারে আসল হাতের মতোই শক্তি পাচ্ছিলাম। আমি খুব খুশি হয়ে গেলাম। আমি আমার বাবার দিকে চেয়ে দেখলাম উনি চুপচাপ দাঁড়িয়ে আছেন। আমি আমার বাবার কাছে দৌড়ে গিয়ে বললাম, দেখো আব্বু, আমি আমার হাত আবার পেয়ে গেছি। আমি এখন আমার লক্ষ্য পূরণের ব্যবস্থা প্রস্তুত হতে হবে। কিন্তু আমার বাবা কোনো কথাই বলছিল না। হঠাৎ তিনি বলতে লাগলেন, আমি তোর মাকে একটু আগেই দেখতে পেয়েছি, মনে হচ্ছিল ও আমাকে দেখে কাঁদছে। আমি আর সইতে পারছিলাম না মুস্তাফিজ, আমার বুকে প্রচুর পরিমাপ ব্যথা করছে। আমার মনে হচ্ছে আমি আর বাঁচতে পারবো না। এ কি বলছো আব্বু? আমি থাকতে তোমার কিছু হবে না। আমাদের অনেক কাজ এখনো বাকি আছে। আমার মায়ের হত্যার প্রতিশোধ আমাকে নিতে হবে। তখন বৃদ্ধ লোকটি আমাকে বলল, চলো তাড়াতাড়ি, সময় একেবারে কম। যদি ফজরে আজান দিয়ে দেয় তাহলে কোনো আত্মার দেখা করতে পারবে না। আমাদের যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। আমি বললাম, হ্যাঁ চলুন। আমার মা মরে যাওয়ায় বাবা গভীরভাবে আঘাত পেয়েছেন, তবুও উনি আমার সাথে যাবেন। আমাকে যে করেই হোক আমার কাজ সম্পূর্ণ করতে হবে। তারপর বৃদ্ধ লোকটি এগিয়ে গেল, আমি আর বাবা তার পিছন পিছন চলতে লাগলাম। আমি বৃদ্ধ লোকটিকে দেখে আশ্চর্য হয়ে যাচ্ছিলাম, উনি কি সত্যি কি কোনো আত্মা? যদি আত্মা হয় তাহলে উনি এভাবে মানুষের মতো ঘোরাফেরা করছে কিভাবে? আমার মনে হচ্ছিল বৃদ্ধ লোকটির কোনো অদ্ভুত শক্তি আছে। সেই শক্তিটা এমন যে কখন কখন কল্পনাও করতে পারবো না। আর ওনার কথা শুনে এই চার মস্তিষ্ক খেকো মানুষগুলো, ভয়ঙ্কর মানুষগুলো আমাদের এত সহজে ছেড়ে দিল কেন? তার মানে ওনার আসল লোক উনি লুকাচ্ছেন হয়তো। কিছু দূর যেতেই আবার বাবা বলল, এবার থাম, আমি আর হাঁটতে পারছি না। আমার প্রচুর পরিমাণ পানি পিপাসা পেয়েছে। আমি বললাম, এখন আমি পানি কোথায় পাবো? বাবা বললেন, আমাকে প্লিজ পানি এনে দে, না হলে আমি মারা যাব। বলতে বলতে উনি মাটিতে বসে পড়লেন। তখন বৃদ্ধ লোকটি বলল, এখানে আশেপাশে কোথাও পানি খাওয়ার জায়গা নেই, কিন্তু
দূরে একটা পুকুর আছে, কিন্তু ওইখানে যেতে কঠিন পথ পার করতে হবে। কি কঠিন পথ? কত দূর যেতে হবে আমাকে? এই ঠিক 20 মিনিটের পথ হাঁটতে হবে। যদি যেতে চাও তাহলে দ্রুত চলো, সময় নষ্ট করো না। তারপর আমি বাবাকে নিয়ে প্রায় 20 মিনিটের পথ হেঁটে একটা পুকুরের সামনে এলাম। তারপর উনি আমাকে বললেন, যাও, এখানে পুকুরের সামনে একটা ছোট্ট কলস দেখতে পাবা, তারপর গিয়ে পানি নিয়ে এসো, আর সাবধানে যাও। আমি বাবাকে দাঁড়িয়ে থাকতে বললে পুকুরের দিকে যেতে লাগলাম। যেতে যেতে হঠাৎ আমি চারিদিকে তাকিয়ে ভয়ে চমকে উঠলাম। দেখলাম অনেকটা বিছা জাতের ভয়ঙ্কর পোকা চারিদিকে কিলিবিলি করছে। তাদের সংকট বিরল পরিমাণ ছিল। আমি সেগুলো দেখে প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যাচ্ছিলাম। তখন বৃদ্ধ লোকটি উচ্চস্বরে বলতে লাগলো, ভয় পেও না, ধীরে ধীরে এগিয়ে যাও। আমি দেখলাম পোকাগুলো আমার পায়ে বিগ্রত লাগলো। যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠলাম। মনে হচ্ছে অনেকগুলো পোকা আমার পায়ের মধ্যে বিতে গেছে। আমাকে আবার বৃদ্ধ লোকটি বলতে লাগলো, জলদি যাও, দাঁড়িয়ে থেকো না, ওই পোকাগুলো আপনা আপনি চলে যাবে, তুমি চুপচাপ পানি নিয়ে এসো। তারপর আমি ওই পোকাগুলোকে এড়িয়ে খুব দ্রুত ওই পুকুরের সামনে গেলাম। আমি কাঁপা কাঁপা হাঁপতে কলসটা জল নিতে যাব, হঠাৎ সামনে তাকিয়ে আমি ভয়ে কেঁপে উঠলাম। দেখলাম একটা অল্প বয়সী মেয়ে পানির ভিতর থেকে মাথা বের করে ভয়ঙ্কর চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে ভয়ে দ্রুত কলসটার মাধ্যমে পানি ভরতে লাগলাম। তারপর একদল বৃদ্ধা লোকটির কাছে এসে বলতে লাগলাম, পুকুরের মধ্যে যাকে দেখলাম উনি কে? বৃদ্ধ লোকটি বলল, ও এই জায়গাটা দখলে আছে, যে ওই জায়গায় আসে তাকে পুকুরে টেনে নিয়ে মেরে ফেলে, কিন্তু আমার সাথে তোমাকে দেখে আজ কিছুই করেনি। আমি বৃদ্ধ লোকটির কথা শুনে ভীষণ ভয় পেয়ে গেলাম। পুকুরের দিকে তাকিয়ে দেখলাম ওই মেয়েটা এখনও আমার দিকে তাকিয়ে আছে। আমি ওই ছোট্ট কলসটা বাবার কাছে দিলাম। উনি নিয়ে সাথে সাথে পানি খেয়ে নিলেন। আমি ভাবতে লাগলাম এই পুকুরের পানি ভালো তো। হঠাৎ দেখলাম উনি পানি খাওয়ার সাথে সাথে হুকরি খেয়ে মাটিতে পড়ে গেলেন। আমি বাবাকে ধরে বললাম, কি হয়েছে আব্বু, তুমি ঠিক আছো? বাবা কিছু না বলে যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। তখন বৃদ্ধ লোকটি বলল, ওনাকে এখন এখান থেকে নিয়ে চলো, মনে হচ্ছে ওনার বুকে বেশি যন্ত্রণা হচ্ছে, আমি ওর ওষুধ দিচ্ছি, তাড়াতাড়ি ওনাকে সঙ্গে নিয়ে আসো আমার সাথে। আমি বাবাকে উঠিয়ে সঙ্গে নিয়ে নিজেই বৃদ্ধ লোকটার সাথে সাথে চললাম। কিছু দূর যাওয়ার পথে আমি আমার বন্ধু আরিফের দেখতে পেলাম। দেখলাম ওর মাথায় একটা কুড়াল বিঁধে রয়েছে, তার মাথা থেকে প্রচুর পরিমাণ রক্ত নিচে পড়ছে, শরীরে ভিন্ন স্থানে কুপিয়ে মারার চিহ্ন। আমাকে দেখে আরিফ বলতে লাগলো, প্লিজ আমাকে বাঁচা ভাই, এই কুড়ালটা আমার মাথা থেকে বের কর, আমার ভীষণ কষ্ট হচ্ছে। তখন বৃদ্ধ লোকটি বলল, চলে আসো, দাঁড়িয়ে থেকো না, ও মারা গেছে, ওকে আর কিভাবে বাঁচাবে। তারপর আমি ভয়ে ভয়ে আরিফকে এর সামনে যেতে লাগলাম। কিছুদূর সামনে যেতেই আরিফ পিছন থেকে ভয়ঙ্কর হাসি দিয়ে বলতে লাগলো, চলে যা এখান থেকে বন্ধু, এই বৃদ্ধ লোকটার সাথে যাস না, না হলে অনেক বড় বিপদে পড়বি। আমি আরিফের কথা শুনে ভয়ে আটকে উঠলাম। আরিফ এই কথা বলল কেন? তখন বৃদ্ধ লোকটি বলল, দেখো, তোমাকে বাধা দেওয়ার জন্য অনেকেই চেষ্টা করবে, কিন্তু তুমি কারো কথা শুনবে না, তাইতে চলো আমার সাথে। তারপর আমি আর বাবা ধীরে ধীরে চলতে থাকলাম। হঠাৎ তিনি বললেন, আর কিছু দূর যাওয়ার পর নর্মাল রাস্তা দেখতে পাবা, সেই রাস্তা খুবই ভয়ঙ্কর। আমি বললাম, আমার ওদের সাথে দেখা করতে এত কঠিন পথ কেন আমাকে পার হতে হবে? আমার মায়ের আত্মাকে তো আমি সহজেই দেখতে পেয়েছি, তার কারণ তোমার মা ভেস্তে গিয়েছে, কিন্তু ওরা দুজনে নরকে গিয়েছে। এছাড়াও ওই দুজন তোমার কেউ হয় না, এত সহজে তোমার দেখা দিবে না। আমি বললাম, আচ্ছা আমাকে এটা বলুন, আমি আসার সময় কখনো রনিকে, কখনো আমিন ভাইকে, আবার কিছুক্ষণ আগে আরিফকে এভাবে দেখতে পেলাম কেন? তারপর আমাকে বৃদ্ধ লোকটি ওদের সম্পর্ক যা বলল তাতে আমার ভয়ে হাত পা কাঁপতে লাগলো। বৃদ্ধ লোকটি বলতে লাগলো, ওরা সবাই এখন বন্দী আছে, কিন্তু জানো সেটা কিসের জন্য? যারা যারা ওই বাচ্চারার হাতে মরেছে তাদের কারোরই আত্মা মুক্তি পায়নি, শুধু তোমার মা অনেক ভালো ছিলেন বলেই উনি বেহেশতে দেখতে পেয়েছেন। তবুও তোমার মায়ের আত্মাও শান্তি পাবে না যতক্ষণ না পর্যন্ত তুমি এই বাচ্চাকে মারবে। আমি বৃদ্ধর কথা শুনে ভয় পেয়ে গেলাম। বললাম, যদি আমি বাচ্চাটাকে না মারতে পারি? বৃদ্ধ লোকটি বলল, তাহলে যারা ওই বাচ্চার হাতে মারা গিয়েছে তারা সবাই ভয়ঙ্কর মৃত্যু পাওয়ার পরেও ওদের আত্মা কখনো শান্তি পাবে না,
খুব কষ্টই থাকবে আর তোমাকে অভিশাপ দিবে। আমি বললাম, আমাকে অভিশাপ দিবে কেন? আমি ওই বাচ্চাকে না মারতে পারলে সেখানে আমার তো কোনো দোষ নেই। বৃদ্ধ লোকটি বলল, দোষ নেই মানে? কেন তুমি জানো না? কেন তুমি জানো না যে ওই বাচ্চারা মরণ তোমার হাতেই লেখা আছে? তুমি যদি না মারতে পারো তাহলে কে মারবে ওকে? হঠাৎ বাবা বলে উঠলেন, তাড়াতাড়ি করো মুস্তাফিজ, এভাবে দাঁড়িয়ে থেকে কথা বলিস না। তখন বৃদ্ধ লোকটি বলল, চলো দ্রুত, তোমার বাবা ঠিক বলেছেন, এভাবে দাঁড়িয়ে থেকে প্রশ্ন করে সময় নষ্ট করা উচিত নয়। তারপর আমরা কিছুটা যাওয়ার পর একদল মানুষকে দেখতে পেলাম। দেখলাম ওরা 6 জন ছিল আর প্রত্যেকের হাতে দড়ি দিয়ে বাঁধা ছিল। আমি বললাম, ওরা কারা? ওদের হাত এইভাবে বেঁধে রেখেছে কেন? বৃদ্ধ লোকটি বলল, প্রশ্ন করো না, এখানে দাঁড়িয়ে থেকে ওদের সাথে কী হবে দেখলে ভীষণ ভয় পেয়ে যাবে, তাই তাড়াতাড়ি এখান থেকে চলো। বৃদ্ধটার কথা শুনে উল্টো আমার কৌতূহল বেড়ে গেল। আমি কি হচ্ছে তা দেখার জন্য দাঁড়িয়ে রইলাম। দেখলাম কয়েকজন লোক ওদের মধ্যে কয়েকজনের হাত খুলে মুখ চেপে ধরে মাটিতে শোয়ালো। তারপর কোথায় থেকে একটা কোড়াল এনে লোকটির মাথায় সজোরে একের পর এক আঘাত করতে লাগলো। লোকটার মুখ চেপে ধরছিল, তাই যন্ত্রণায় হাত পা ছুটতে ছুটতে মারা গেল। জিনিসটা দেখে আমার ভয়ে আত্মা কেঁপে উঠল। আমাকে আবার বাবা বলতে লাগলো, ওদের এভাবে মারছে কেন? কে ওরা? বৃদ্ধ লোকটি বলল, ওরা তারা যারা খারাপ লোকেদের ধরে এনে এভাবে শাস্তি দেয়। কেউ জানে না এই কথা, কারণ এই জায়গায় আর দুনিয়ার জায়গার সাথে কোনো সম্পর্ক নেই। আমি দেখলাম ওদের চোখগুলো বের করে ছুরি দিয়ে কেটে ফেলা হচ্ছে, একে একে করে সবার বুক ছিঁড়ে ফেলা হচ্ছে। কি ভয়ঙ্কর শাস্তি দিচ্ছে ওরা! হঠাৎ বাবা চিৎকার দিয়ে বলতে লাগলেন, চলো এখান থেকে তাড়াতাড়ি, আমার বুকে ভীষণ যন্ত্রণা হচ্ছে, আমি এইসব দেখতে পারবো না। বৃদ্ধ লোকটি বলল, এখন এখানে দাঁড়িয়ে থাকবে? আমি কম্পিউটার কণ্ঠে বললাম, কি কষ্ট দিয়ে মারছে ওদের, না আমি আর দেখতে পারবো না, সামনে চলুন। তারপর আমি বাবাকে নিয়ে সামনে এগোতে লাগলাম। আমি আমার হাতের দিকে তাকিয়ে অনেক অবাক হচ্ছিলাম। মনে হচ্ছিল না যে এটা আমার নকল হাত। এই বৃদ্ধ লোকটা এই হাত কোথায় থেকে পেল? আর আমার হাত কেটে নিয়ে উনি কী করেছে? কিছু দূর যাওয়ার পর বৃদ্ধ লোকটি একটা গাছের পাতা ছিঁড়ে নিয়ে বলল, এই নাও তুলসী পাতা, এরা তোমার বাবাকে খাইয়ে দাও। আমি বাবার হাতে পাতাটা দিয়ে বৃদ্ধ লোকটিকে বললাম, আর কত দূর যেতে হবে আমাদের? বৃদ্ধ লোকটি বলল, এই তো আর কিছুটা পথ, কিন্তু সেখানে শুধু তোমার একা যেতে হবে, কারণ ওইটা ঝুলন্ত রাস্তা। রাস্তাটা শুধু একজনের ভর সইতে পারে, আর রাস্তাটা অনেক সরু, 2-3 জন যাওয়া একেবারেই অসম্ভব। আমি বললাম, সমস্যা নেই, আমার কাজ যেহেতু আমি একাই যাব। তারপর আমি বৃদ্ধটির সাথে আরও কিছুটা দূরে যাওয়ার পর ওই বিশাল সরু রাস্তা দেখতে পেলাম। আমাকে রাস্তা দেখিয়ে দিয়ে বলল, এই যে দেখো এই রাস্তা, যেটাকে নর্মাল রাস্তা বলে, তুমি একা গিয়ে ওই শরীফ আর লাবণ্যদের সাথে দেখা করো। আমি আর তোমার বাবা এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু সাবধান, রাস্তাটা পার হতে তোমার অনেক কষ্ট হবে। আমি দেখলাম রাস্তাটা বিশাল বড়, আর রাস্তাটা শেষে কি আছে কিছুই বোঝা যাচ্ছে না। চারিদিকে নীলের ধোঁয়ার পরিপূর্ণ ছিল। আমি বাবাকে বললাম, আব্বু আমি যাচ্ছি, তুমি এই আঙ্কেলের সাথে থাকো। বাবা বললেন, সাবধানে যাও আর তাড়াতাড়ি চলে আসিস। কেন জানি পাতাটা খাওয়ার পরও আমার বুকের ব্যথা কমেনি। আমি বললাম, ধৈর্য ধরে থাকো আব্বু, টেনশন নিও না, সব ঠিক হয়ে যাবে। তারপর আমি ওই রাস্তাটার দিকে এগিয়ে চললাম। বৃদ্ধ লোকটি হঠাৎ পেছন থেকে ডেকে বলল, সোজা যেতে থাকবে, কোনো কি দিকে তাকাবে না। আমিও সরু রাস্তাটার দিকে পা বাড়ালাম। পা বাড়ানোর সাথে সাথে মনে হলো অগণিত মানুষ এই রাস্তায় বসে কান্না করছে, কিন্তু কান্না করছে কেন? কাউকে তো দেখতে পারছি না। আমি ধীরে ধীরে এক পা করে এগোতে থাকলাম। হঠাৎ নিচের দিকে তাকিয়ে আমি ভয়ে চমকে উঠলাম। দেখি অনেক মানুষ একসাথে আগুনে পড়ছে, কিন্তু কেন তো শব্দ নেই। ওদের দেখে মনে হচ্ছিল ওরা অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু কোনো চিৎকারের শব্দ নেই কেন? তাদেরকে দেখে আমার ভীষণ খারাপ লাগছিল। আমার পা সামনে কাঁপতে লাগলো। আমি ভয়ে ভয়ে সামনে এগোতে থাকলাম। আমার নিচে তাকানোর আর সাহস হচ্ছিল না। আমি কিছু দূর যাওয়ার পর হঠাৎ
প্রচণ্ড পরিমাপ গরম অনুভব করতে লাগলাম। আমি ক্রমেই ঘামতে লাগলাম। মনে হচ্ছিল আমি আর সামনে এগোতে পারবো না, কিন্তু মনকে আশ্বাস দিয়ে বললাম আমাকে যে করেই হোক পার হতেই হবে। মৃত্যুর শেষ দুনিয়ায় এসে আমি ফিরে যেতে পারবো না। আমি সামনে এগোতে থাকতে একসময় আমি খেয়াল করলাম আমার শরীরে বিভিন্ন স্থানে সুইটের মতো কিছু একটা বিচ্ছেদছে। আমার পা থেকে হঠাৎ অসচেতনভাবে প্রচুর পরিমাণ রক্ত পড়তে লাগলো। এসব কেন হচ্ছে আমি আর হাঁটতে পারছিলাম না। কোনো রকম খুঁড়ে খুঁড়ে কিছুটার সামনে গিয়ে দেখলাম এক বিশাল বড় দরজা। আমি আকাশের দিকে তাকিয়ে এই দরজার কোনো সীমা খুঁজে পাচ্ছিলাম না। আমি দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে ওই বৃদ্ধ লোকটি বলেছিল ওদের নাম ধরে 3 বার ডাকলে আমি ওদের ডাকলাম। হঠাৎ এক বিশাল দরজা খুলে গেল। কিছুক্ষণ পর আমিও শরীফ ও লাবণ্যদের দেখতে পেলাম। দেখলাম ওরা মাটি থেকে কিছু একটা উপরে ভাসছে। আমাকে দেখে ওরা চিৎকার দিয়ে কাঁদতে লাগলো। আমি ওদের কাঁদতে দেখে বলে উঠলাম তোমরা এইভাবে কাঁদছো কেন? এই কথা শুনে লাবণ্য আমার দিকে অগ্নিদীপ্ত চোখে তাকিয়ে বলল কাঁদবো না মানে? নরকের জীবন কাটাচ্ছি আমরা। তোমাদের মতো জীবিত মানুষ দেখলে মনে হয় তোমাদের মেরে জীবনটাই নিয়ে নেই। ওদের কথা শুনে আমি ভয়ে আটকে উঠলাম। আমি বললাম আমি তোমাদের কাছে একটা কথা জানতে এসেছি যে তোমাদের বাচ্চা সবাইকে খুন করেছে। আমার মাকেও ও মেরে ফেলেছে। ও দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। এখন আমাকে বলো আমি কি করব? তখন শরীফ বলল আমাদের বাচ্চা আমাদেরকেও মেরে ফেলেছে, এখন সবাইকে মারবে, এতে আমাদের কিছুই করার নেই। আমি বললাম কি বললে? প্লিজ আমাকে সাহায্য করো। আমি তোমাদের ডাকতে গিয়ে নিজের 2টি হাতকে বলে দিয়েছি। তোমাদের কাছে থেকে উত্তর না নিয়ে আমি যাব না। ওরা আমার কথা শুনে আশ্চর্য হয়ে বলল হাত বলে দিয়েছো মানে? আমি বললাম হ্যাঁ। এক বৃদ্ধ লোক বলল হাত বলে দিলেই তোমাদের পাওয়া যাবে। ওরা কিছুটা চুপ থেকে বলল আমরা সব বুঝতে পেরেছি। ওই বৃদ্ধ লোকটি তোমাকে ধোঁকা দিয়েছে, কারণ বৃদ্ধ লোকটা নিজেই এই বাচ্চাকে মারতে চায়। তাই তোমার হাত কেটে ওই বাচ্চাকে মারার সিদ্ধান্ত নিয়েছে, কারণ ওই বাচ্চাটার মরণ তোমার হাত দিয়ে সম্ভব। আমার ওদের কথা শুনে রাগ উঠে গেল। আমি গর্জের কণ্ঠে বললাম কি, কেন ওই বৃদ্ধ লোকটা নিজের বাচ্চাকে মারতে চাইবে? ওরা বলল কারণ ও মানুষ নয়, ও এক ভয়ঙ্কর আত্মা। ওর মাধ্যমে অদ্ভুত রকম শক্তি আছে, যেটার কারণেও বাইরের জগতে যেতে পারে। ও ওই বাচ্চাকে নিজেই মেরে ওর সব শক্তি নিজের করে নিতে চাইছে, যাতে ও দুনিয়ার সবচেয়ে বড় শক্তিশালী হয়ে ওঠে। আমি ওদের কথা শুনে ভয়ে আটকে উঠলাম। তার মানে বৃদ্ধ লোকটি আমার হাত কেটে নিয়েছে এই কারণে যেন ওই হাত দিয়ে ও নিজের বাচ্চাকে মারতে পারে। আমি ওদের নিচু গলায় বললাম প্লিজ আমাকে সাহায্য করো। আমি চাই না ওই বৃদ্ধ লোকটি তার কাজ সফল হোক। আমাকে বাচ্চাটার রহস্য বলো। ওরা আমার কথা শুনে কিছুক্ষণ চুপ থাকলো। তারপর নর্মাল গলায় বলল আমরা তোমার কষ্ট বুঝতে পারছি। আমাদের হাতে বেশি সময় নেই কথা বলার, তাই সংক্ষেপে বলছি। আর যে বাচ্চাটার কথা বলছো সে বাচ্চারা আমাদের নয়। আমি অবাক হয়ে বললাম কি, তাহলে তোমরা ওকে কিভাবে পেয়েছো? ওরা বলতে লাগলো বিয়ে করার দীর্ঘ 4 বছর আমাদের কোনো বাচ্চা হয়নি, তাই আমাদের সব কিছু থাকলেও কোনো শোক ছিল না। হঠাৎ একদিন রাতে আমাদের বাসার দরজায় কেউ কড়া নাড়ে। আমরা দরজা খুলে দেখি 17-18 বছর বয়সী একটা মেয়ের হাতে একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা আমাদের বলতে লাগলো আমি এক অভাগা বাচ্চার মা, ওর বাবা আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে প্লিজ একটা রাত আপাতত থাকতে দিন। আমরা দেখলাম বাচ্চাটা অনেক সুন্দর ছিল। আমরা বাচ্চাটার মায়ে পড়ে গিয়েছিলাম। আমরা ওই বাচ্চাটাকে এক রাতে থাকতে দিই। আমরা ওই মেয়েটাকে এক রাত থাকতে দিই। আমি বললাম তারপর? ওই মেয়েটা মাঝরাতে ওই বাচ্চাকে ছেড়ে দরজা খুলে পালিয়ে যায়। আমরা টের পেয়ে ঘরের সব গহনা গাঁটটি টাকা পয়সা চেক করতে লাগলাম। মেয়েটার উদ্দেশ্য চুরি ছিল নয়তো, কিন্তু পরে আমরা বুঝতে পারলাম মেয়েটা এই বাচ্চাটাকে রেখে যাওয়ার জন্যই এখানে এসেছিল। আমি বললাম তারপর কি হলো? তারপর আমরা ওই বাচ্চাটাকে রেখে দিই। আমরা ভেবেছিলাম হয়তো বাচ্চারা খরচ দিতে পারে না বলেই মেয়েটা বাচ্চাটাকে রেখে চলে গেছে। বাচ্চাটা শুরুতে খুব শান্তশিষ্ট ছিল। আমরা আদর করে ওর নাম তনয় রাখি। আমরা এই বাচ্চাটাকে পেয়ে নতুন জীবন শুরু করেছিলাম, কিন্তু
ওই বাড়িওয়ালা আমিনের বাড়িতে উঠে আমাদের জীবন সব শেষ হয়ে গেল। আমি আশ্চর্য হয়ে বললাম, কেন? তখন লাবণ্য রাগান্বিত হয়ে বলতে লাগলো, কেন মানে? তুমি জানো না ওই শয়তান বাড়িওয়ালা আমাদের রুমের গোপন ক্যামেরা লাগিয়েছিল, যার কারণে ঘরের মধ্যে যা হতো ওইটা রেকর্ড করে ও চারিদিকে ছড়িয়ে দিত। আর এগুলো ওই শয়তান বাড়িওয়ালার কাজ ছিল। তখন আমরা জানতেও পারিনি। ঠিক এই কারণে ওই বাড়িতে ওঠার পর আমাদের মাধ্যমে প্রতিদিনই ঝগড়া হতো। ঝগড়ার মাত্রা এতটাই ছিল যে আমরা ওই ছোট্ট বাচ্চাটাকেও মারতাম। একদিন রাতে আমরা ওই বাচ্চাটাকে ঝগড়ার এক পর্যায়ে মেরেছিলাম। আর সেই সময় ওই বাচ্চারা ওর আসল রূপে ফিরে আসে। ও হিংস্র হয়ে ওঠে আর ও প্রথম খুনটা আমাকে দিয়েই শুরু করে। আমি বললাম, ও এখনও খুন চালিয়ে যাচ্ছে, ওকে আমি থামাবো কী করে? ওরা বলল, ওই বাচ্চারা প্রচুর শক্তিশালী, ও যে কোনো জায়গায় এক মুহূর্তের মধ্যে যেতে পারে, যে কাউকে এক নিমিষে মেরে ফেলতে পারে। ওকে মারার একমাত্র রাস্তা ওকে আত্মার দুনিয়ায় নিয়ে এসেও এখানে আসলে ওর অর্ধেক শক্তি কমে যাবে। আমি বললাম, ওকে এখানে আনবো কীভাবে? ওর আপন মাকে ডেকে নিয়ে এসে এখানে বেঁধে রাখো, তারপর ওর মাকে বাঁচাতে এমনিতে এখানে চলে আসবে, তারপর তুমি তার উপর প্রয়োগ করো। আমি বললাম, কিন্তু যদি ওই বৃদ্ধ লোকটা ওকে মেরে ফেলে, সব শক্তি নিয়ে নেয়, তাহলে তো আবারও বিপদে পড়ে যাব। ওরা বলল, ওই বাচ্চাটার খুন ওই বৃদ্ধ লোকটাকে করতে দাও, কিন্তু ওরা সব শক্তি পাবে না। বাচ্চাটার সব শক্তি ওর কাছে আসতে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা সময় নেবে। তারপর লাবণ্য আমাকে একটা তাবিজ দিয়ে বলল, এই তাবিজটা বাচ্চাকে মারার সাথে সাথে ওই বৃদ্ধ লোকটার গায়ে ঝুলিয়ে দেবে, ওর সাথে সাথে পুরো ছাই হয়ে যাবে। আমি তাবিজটা হাতে নিয়ে বললাম, এখন এই বাচ্চাটা আসল মাকে কোথায় পাবো? তারপর ওরা আমাকে ঠিকানা বলল। কিছুক্ষণ পর হঠাৎ ওই বিশাল দরজাটা বন্ধ হতে লাগলো। বন্ধ হতে হতে ওরা আমাকে বলতে লাগলো, চলে যাও তোমার লক্ষ্য পূরণের কাজের দিকে, এখন সৃষ্টিকে রক্ষা করার দায়িত্ব তোমার উপরে আছে। বলতে বলতে দরজা বন্ধ হয়ে গেল। হঠাৎ আমি আবার প্রচণ্ড গরম অনুভব করতে লাগলাম। আমি পেছনে ঘুরে একরকম দৌড় দিয়ে রাস্তা পার হতে লাগলাম। এখন চারিদিকে প্রচুর চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছিল। আমি খুব দ্রুত রাস্তা পার হয়ে উপর পৌঁছালাম। দেখলাম আমার পা থেকে এখনও প্রচুর পরিমাপ রক্ত পড়ছে। আমি ওপারে পৌঁছাতে আমার বাবার বৃদ্ধ লোকটি আমার কাছে দৌড়ে এলো। আমাকে প্রথমেই বাবা বলল, ঠিক আছিস তো তুই? আমি বললাম, হ্যাঁ আব্বু, আমি ঠিক আছি। তারপর বৃদ্ধ লোকটি বলল, জানতে পেরেছো সব ওরা কি বলেছে? আমি বললাম, হ্যাঁ জানতে পেরেছি। বলেছে ওই বাচ্চাটাকে এখানে এনে তারপর ওকে মারতে হবে, এখানে আসলেও অর্ধেক শক্তি কমে যাবে। বৃদ্ধ লোকটি বলল, কিন্তু ওকে এখানে আনবো কি করে? ওই বাচ্চাটা প্রচণ্ড শক্তিশালী। আমি বললাম, ওর আপন মাকে এখানে এনে বন্দি করতে হবে, তাহলে ওর বাচ্চাটা ওর মাকে বাঁচাতে ঠিকই এখানে আসবে। বৃদ্ধ লোকটি বলল, ওর ঠিকানা কোথায়? বলছে কিছু? আমি বললাম, হ্যাঁ বলেছে। তারপর আমি বৃদ্ধ লোকটাকে ঠিকানা দিলে ও আমাদের বলে, আমি যাচ্ছি ওর মাকে তুলে আনতে, তোমরা এখানে থেকো। আমি বললাম, কেন, আমরাও যাব না? বৃদ্ধ লোকটি বলল, না, তোমরা মানুষ, কিন্তু আমি মানুষ নই, আমার যেতে বেশি সময় লাগবে না। ফজরে আজান দেওয়ার মাত্র 1 ঘন্টা বাকি আছে, আমাদের যা করার এরই মধ্যে করতে হবে। তারপর বৃদ্ধ লোকটি দ্রুত কোথায় চলে গেল। তারপর বাবা আমাকে বলতে লাগলো, যা করছিস ঠিক করছিস তো? কোনো কিছু হবে না তো? আমি বললাম, না আব্বু, কোনো কিছু হবে না, আমার মায়ের দোয়া আমার সাথে আছে। কিছুক্ষণ পর কারো চিৎকার আওয়াজ শুনতে পেলাম। পেছনে ফিরে দেখলাম ওই 4 মস্তিষ্ক খেকো মানুষ আর বৃদ্ধ লোকটি একটা মেয়েকে টেনে শিশরে নিয়ে এসেছে। তারপর ওকে একটা গাছের সাথে বেঁধে রাখলো। মেয়েটা চিৎকার করে বলছে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে এইভাবে কেন বেঁধে রেখেছেন? কিন্তু বৃদ্ধ লোকটি তার কোনো কথাই না শুনে একটা চর মেরে বলল, চুপচাপ বসে থাক, আমরা আমাদের কাজ শেষ হলেই তোকে ছেড়ে দেব। কিন্তু মেয়েটা চিৎকার দিয়ে কাঁদতে থাকে। বৃদ্ধ লোকটি আবার মেয়েটাকে চর মারে। বৃদ্ধ লোকটি এই কাজ দেখে আমি রেগে গিয়ে বলতে লাগলাম, ওকে এইভাবে মারছেন কেন? হঠাৎ আমি পিছন থেকে কোনো কিছু মারিতে ঘষিয়ে আনার শব্দ পাচ্ছিলাম। আমি পিছনে ঘুরে দেখলাম ওই বাচ্চাটা একটা মস্তিষ্ক বড় কাটারি মাঠে ঘেঁষে একদিকে আসছে। বাচ্চাটাকে দেখে বৃদ্ধ লোকটি সঙ্গে সঙ্গে ওর তার 4 মস্তিষ্ক খেয়ে মানুষকে বলে উঠল, যা তাড়াতাড়ি আটকা ওকে। আমি
হাতটা বের করে নেই। তারপর ওই মস্তিষ্ক খেয়ে মানুষগুলো বাচ্চাটার সামনে এলে বাচ্চাটা এক কোপে ওদের মাথা থেকে শরীর আলাদা করে ফেলে। তা দেখে বৃদ্ধ লোকটি ভীষণ ভয় পেয়ে যায়। উনি তাড়াতাড়ি হাত বের করে নিয়ে ওই বাচ্চাটার গলা টিপে ধরে। বাচ্চাটা সঙ্গে সঙ্গে ওর হাতে থাকা কাটারি ফেলে দেয়। ওই বাচ্চাটার মা চিৎকার দিয়ে বলতে থাকে, প্লিজ আমার বাচ্চাকে ছেড়ে দাও, মারতে হলে আমাকে মারো, ওকে ছেড়ে দাও প্লিজ। ওই বলে মেয়েটি চিৎকার দিয়ে কাঁদতে থাকে। আমি দেখলাম ওই বৃদ্ধ লোকটি অনেক জোরে বাচ্চাটার গলা টিপে ধরেছে আর বাচ্চাটা ধীরে ধীরে নীল রং ধারণ করছে। কিন্তু বৃদ্ধ লোকটা কাটা হাত, ওই হাতটাকে ব্যবহার করছে কিভাবে। কিছুক্ষণ পর দেখলাম বাচ্চাটা নড়ছে না, হয়তো বাচ্চাটার ছাড় শেষ, নিঃশ্বাস ত্যাগ করেছে। হঠাৎ ওর মা চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, কেন মেরে ফেললো ওকে? এখন তোমরা আমাকে মেরে ফেলো, আমি আর বাঁচতে চাই না। এই বৃদ্ধ লোকটি তখন ভয়ঙ্কর হাসি দিয়ে বলতে লাগলো, আমি এখন শক্তিশালী রাজা হয়ে যাব, আমাকে এখন কেউই হারাতে পারবে না, সমস্ত পৃথিবী এখন আমার হাতের মুঠোয়। বৃদ্ধ লোকটির কথায় ব্যস্ত থাকলে আমি চুপি স্বরে ওই শরীফ লাবণ্যের দেওয়া ওই তাবিজটা বৃদ্ধর গলায় পরিয়ে দেই আর সাথে সাথে বৃদ্ধটি আগুনে পড়ে যেতে লাগলো। বৃদ্ধটি চিৎকার দিতে বলতে লাগলো, এই কি করছিস তুই? আমাকে আগুনে পুড়িয়ে ফেলছিস, তোরা কেউ এখানে বাঁচতে পারবি না। তারপর মুহূর্তে পুরো জঙ্গল আগুন ধরে গেল। আমি বাবাকে বললাম, দ্রুত চলে আসো, আমাদের এখনই এখান থেকে বের হতে হবে। তারপর আমি আর বাবা দৌড়ে জঙ্গল পার হতে লাগলাম। চারিদিকে আগুনে সব পুরো ছারখার হতে লাগলো। আমি সোজা দৌড়ে এসে জঙ্গলের বাইরে চলে এলাম। তারপর বাবা বললেন, আমার প্রচুর পরিমাণ বুক ব্যথা করছে, আমাকে হাসপাতালে নিয়ে চল। আমি বললাম, চলো দেখি রাস্তায় কোনো গাড়ি পাই কি না। তারপর আমি বাবাকে নিয়ে একটা গাড়িতে উঠে হাসপাতালে যেতে লাগলাম। ভাবতে লাগলাম হয়তো সমস্ত শয়তানের বিনাশ হয়েছে আজ, কিন্তু খারাপ লাগছে, এই শক্তিকে বিনাশ করতে গিয়ে আমি আমার হাত হারিয়েছি, আমার মাকে হারালাম, কিন্তু আমি আমার প্রতিশোধ পূর্ণ করতে পেরেছি, এটা ভেবে অনেক আনন্দ পাচ্ছি। হঠাৎ আমি আমার ওই নকল হাতে এক অদ্ভুত শক্তি অনুভব করতে লাগলাম। মনে হচ্ছে কোনো এক বিশেষ শক্তি আমার হাতে এসে পড়েছে। সমাপ্ত। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আবার নতুন গল্পে। আল্লাহ হাফেজ।